ব্যথা পাচ্ছি অভিক ভাই, ছাড়ুন প্লিজ। অনুরোধ সুরে বলল সানা। অভিকের বাঁ হাতে বন্ধি তার দুটো হাত মাথার ওপরে বিছানায় চেপে ধরা, আরেক হাত কোমরের শাড়ির ভাঁজে উন্মুক্ত কোমরে খামচে ধরা। নখ ডেবে যাচ্ছে এক প্রকার, উজ্জ্বল শ্যাম বর্ণ রঙেও লাল হয়ে যাচ্ছে জায়গাটা। রাগে হিসিসিয়ে কুটছে অভিকের মস্তিষ্ক। কত বড় সাহস! এতবার বারণ করার পরেও পরপুরুষের সামনে যায় সেজেগুজে সং হয়ে। এই অভিক এহসানের বউকে কিনা আরেক পুরুষ দেখে যায় বিয়ের উদ্দেশ্যে। আরও জোরে খামচে ধরল উদর, যেন মাংস তুলে নিবে। এবার শব্দ করে কেঁদে দিল সানা। ব্যথায় ভয়ে তার প্রাণ পাখি যায় যায় অবস্থায়, কান্নার তোপে পুরো শরীর কেঁপে উঠছে। ব্যথায় শরীরের ওপরে ভারী শরীরের চাপে নিঃশ্বাসের গতি এলোমেলো হচ্ছে সানার। সানাকে শব্দ করে কাঁদতে দেখে মস্তিষ্ক কিছুটা শান্ত হয়ে আসছে অভিকের। রাগ কমছে। খামচে ধরা উদার থেকে হাত কিছুটা শিথিল হল। অভিককে কিছুটা শান্ত হতে দেখে কেঁদে ফুপিয়ে ফুপিয়ে নিজের হয়ে সাফাই গাইতে শুরু করলো সানা। আমি যেতে চাইনি ওনাদের সামনে, মামা আর মামি জোর করে শাড়ি পরিয়ে নিয়ে গেছে আমায়, বলে আবার ফোঁপাতে লাগলো সানা। তোকে বলেছি না আমার বউ তুই, এহসান বাড়ির পুত্রবধূ তুই। তুই কেন পরপুরুষের সামনে গিয়ে সং সেজে বসবি? এক্ষুনি খুলবি এই শাড়ি। বলেই সানার হাত ছেড়ে কাঁধ থেকে শাড়ির আঁচল টেনে খুলে ফেলল। শাড়ির কুচিতে হাত দিতে গেলেই সানা দু হাতে আটকাতে চাইল অভিককে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য অভিক কোনো বাধা মানল না। বেগুনি কালার জামদানি শাড়িটার স্থান হলো ফ্লোরে। দু হাতে শরীরের উন্মুক্ত স্থানকে ঢাকার আপ্রাণ চেষ্টা করছে সানা, কিন্তু সম্ভব হচ্ছে না। তাই ছোট দুটি হাত দিয়ে কেবল বক্ষ বিভাজনটা আড়াল করে রাখল। যদিও ডিম লাইটের হালকা আলোতে কিছু বোঝা যাচ্ছে না। সানাকে চুপসে যেতে দেখে তার দিকে দৃষ্টি দিল অভিক। বক্ষ বিভাজ আড়াল করে রাখা, উন্মুক্ত উদর, নাভির নিচে থাকা পেটিকোট, এসব কিছু চোখে ধরা পড়তেই মাথায় অন্য নেশা জ্বলে উঠল অভিক। চোখ দুটো দিক দিক করছে নেশায়। বাঁকানো খাজের কেন্দ্রবিন্দুতে বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করছে অভিক, আর জিভ দিয়ে ঠোঁট ভিজাচ্ছে। তার কণ্ঠনালী শুকিয়ে এসেছে। বারবার ঢোক গিলার চেষ্টায় অ্যাডামাস অ্যাপেলটা ভেসে উঠছে। সানা কিছু বলতে যাবে, এর আগেই দু ঠোঁট দ্বারা আঁকড়ে দৌড়ল সানার নরম কোমল ঠোঁট। নিঃশ্বাস নিতে পারছে না সানা। দু হাতে ঠেলে সরাতে চাচ্ছে অভিককে। এতে আবারও তার দুটি হাত আটকা পড়ল অভিকের শক্ত পুরুষালী হাতের মুঠোয়। জোরে জোরে শ্বাস টানছে সানা। শ্বাস নেওয়ার সাথে সাথে বক্ষ বিভাজের উঠানামাও বেড়ে গিয়েছে। সেদিকে তাকিয়ে অভিকের মাথা পাগল পাগল হয়ে যাচ্ছে। নিজেকে আটকাতে না পেরে মুখ ডুবিয়ে দিল গলার কাছে। ঘাড়ে আলতো করে কামড় দিল। পাগল করে দিচ্ছিস আমায়। অস্পষ্ট স্বরে অভিকের। নতুন শিহরণ, নতুন অনুভূতিতে জমে গেছে সানা। পায়ের তলা শিরশির করছে। তলপেটে প্রজাপতিরা উড়োউড়ি করছে। 18 বছরের নারী সত্তা নতুন কিছুর স্বাদ নিতে চাচ্ছে। চোখ গড়িয়ে জল পড়ছে সানার। আবার গলায় মুখ ডুবিয়ে বলল, আমায় কেন রাগাস ডিয়ার? তুই তো জানিস আমার রাগ কত ভয়ঙ্কর। আমি আপনার বাধ্য হতে চাইনি অভিক ভাই। মাথা মোটা কোথাকার। বলেই সানা উপর থেকে উঠে গেল। ফ্লোর থেকে শাড়িটা উঠিয়ে সানার দিকে ছুঁড়ে মেরে নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে দরজা দিয়ে। ঘড়িতে তখন রাত 12টার উপরে। শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে উঠে দরজা আটকালো সানা। এহেসান নিবাস। সকাল 8টা। ডাইনিং টেবিল। বসে আছে বাড়ির দুই ভাই। বড় ভাই তাসেল এহসান আর ছোট ভাই জাহেদ এহসান। দুজনেই খবরের কাগজ পড়ছে আর আলোচনা করছে। বাড়ির দুই বউ টেবিলে খাবার এনে রাখছে। বড় যা নীলিমা আর ছোট যা আশিফা। তাসেফ এহসানের এক ছেলে আকাশ আর জাহেদ এহসানের এক ছেলে অভিক। এই হলো এহসান পরিবারের। তবে আর একজন আছে যে এই পরিবারের প্রাণ বলা যায়। সে হলো সানা। সানা হলো তাসেফ ও জাহেদ এহসানের একমাই বোনের মেয়ে। সানা যখন ছোট একটা অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনকেই হারায়। তার দুই মামার কাছেই সে মানুষ, আর দুই মামি তাকে খুব ভালোবাসে। এবার গল্পে আসা যাক। আকাশ আর অভিক দুজনেই একসাথে এসে টেবিলে বসলো। দুজনেই অফিস যাবে। অভিক দেখল সানার চেয়ার ফাঁকা। সানা কোথায়? ও কলেজে যাবে না? দেখ না বাবা, সেই কখন ডেকে এসছি ওকে, এখনো নামলো না। ঠিক আছে, আমি ডেকে আনছি। অভিক সোজা সানার রুমের সামনে এসে থামে। ভেতর থেকে কান্নার আওয়াজ পেয়ে অভিক রুমে ঢুকে পড়ে।
সানাকে ব্যালকানিতে দাঁড়িয়ে কাঁদতে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে। অভিকের স্পর্শ পেয়ে সানা লাফিয়ে ওঠে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু অভিক সানাকে ঘুরিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সানা স্থির পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, আঁকড়ে ধরে অভিকের কলার। সানার সাড়া পেয়ে আরও বেসামাল হয়ে যায়। প্রেয়সীর ঠোঁটের সবটুকু মধু সে শুষে নিচ্ছে। তার হাতের বপচরণ চলছে সানার বাঁকানো কোমর ও পিঠে। 10 মিনিট পেরিয়ে গেছে, অভিকের থামার নাম নেই। সানা হাঁফিয়ে উঠেছে, বুঝতে পেরে সে ছেড়ে দেয় সানাকে। সানা জোরে জোরে শ্বাস নিতে থাকে। তোকে খুব করে কাঁদাতে ইচ্ছে করে জান। আমার গভীর ছোঁয়া নিতে শেখ, খুব তাড়াতাড়ি পুরো আমিটাকে সামলাতে হবে তোকে। কলেজের গেটের সামনে এসে গাড়ি থামায় অভিক। সানা তাড়াতাড়ি করে নামতে থাকে, আজ তার অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ অভিক সানার হাত ধরে টান দেয়। সানা ছিটকে পড়ে অভিকের বুকে। তোর সাহস কি করে হয় আমাকে না বলে চলে যাচ্ছিস? তোর কলিজাটা অনেক বড় হয়েছে তাই না? না মানে কি মানে করছিস আর তোতলাচ্ছিস কেন? তোতলাচ্ছিস কি সাথে শালা হনুমান? আমি কি তোর বউ লাগি যে সব সময় ধমকাস? মনে মনে ভাবে, আসলে রোজ এক কথা বলতে বলতে ভালো লাগে না অভিক ভাই। তাও বল, আমি শুনবো। শালা তোকে একদিন বয়রা বানাবো দেখিস। মনে মনে বলে, আমি ছুটির পর আপনার পাঠানো গাড়ি করে সোজা বাড়ি যাব, আর কোথাও যাব না, আর ছেলেদের থেকে দূরে থাকবো। গুড, এবার যা। আর শোন, বলে অভিক সানার কপালে গভীর চুমু এঁকে দিয়ে ছেড়ে দেয়। ছাড়া পেয়েই দৌড়ে কলেজে ঢুকে যায় সানা। এত পালাই কেন করিস জান বাচ্চা? তুইও আমায় ভালোবাসবি। কি করে বোঝাবো তোকে আমি ঠিক কতটা চাই? সানা ভিতরে গিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড সুহানা ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে। সানা ছুটে সুহানার কাছে যায়। কিরে দোস্ত, আজ এত দেরি করলি কেন? আর বলিস না, ওই হনুমানটা এত জ্বালায়। তাই বুঝি? তা তুই কি খুব বিরক্ত হোস? আমার তো মনে হয় তুইও ওনাকে ভালোবাসিস। হয়তো বাসি, কিন্তু তুই তো জানিস সব ওই বাড়ির মানুষগুলো আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। আমি সেই বিশ্বাস ভাঙতে পারবো না। কিন্তু অভিক ভাইয়াকে কি করে আটকাবে? তোর মনে হয় উনি তোকে ছেড়ে দেবে? কিছু তো একটা করতে হবে। দুজনে কথা বলতে বলতে ক্লাসে ঢুকতে যাবে, ঠিক তখনই একটা ছেলে এসে ওদের সামনে দাঁড়ায়। সানার দিকে একটা গোলাপ এগিয়ে দেয়। হাই, আমি রোহান, তোমার থেকে সিনিয়র। তুমি আমাকে হয়তো চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সানা। সানা চুপ করে দাঁড়িয়ে আছে, আর কিছু একটা ভাবছে। আর সুহানা অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে, কারণ ছেলেটিকে সে চেনে। কলেজের হাজারো মেয়ের ক্র্যাশ এই রোহান। তাকে প্রায়ই নতুন নতুন মেয়েদের সাথে দেখা যায়। আই লাভ ইউ টু। সানার কথায় সুহানার ধ্যান ভাঙে। সে আরও হতবম্ব হয়ে যায় সানার কথায়। সানা, তুই কি বলছিস? ভেবে বলছিস? থ্যাঙ্কস, তোমার নাম্বারটা দাও, কথা হবে তাহলে। ওকে, আমার ক্লাস আছে, রাতে কথা হবে, বাই। সানা, তুই এটা কি করলি? ছেলেটা ভালো না। জানি আমি ওর সাথে সত্যিই প্রেম করব না ভাই, শুধু অভিক ভাইকে জ্বালাবো যাতে অভিক ভাই আমাকে ছেড়ে দেয়। বাল ছাড়বে। এতদিনে তুই এই চিনলি তোর অভিক ভাইকে? তুই সালা মরবি। অভিক অফিসে বসে আছে, কিছু ফাইল চেক করছে। তখনই তার ফোনটা বেজে ওঠে। অভিক ফোনটা কানে নেই। অপর পাশের মানুষটির কথা শুনে অভিকের মাথায় আগুন জ্বলে ওঠে। এক ঘুষি বাসায় টেবিলে। তার শিরা দপদপ করে ওঠে রাগে। ওকে নজরে রাখো। টেবিলে ফোনটা ছুঁড়ে মারে। এটা ঠিক করলি না জান বাচ্চা, অনেক বড় ভুল করলি। এই ভুলের মাসুল তোকে গুনতে হবে। অনেক ছাড় দিয়েছি, এবার তোকে আমার নামে করার সময় এসে গেছে। রাত 10টা। সানা মনোযোগ সহ বই পড়ছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে সানা ঘুরে তাকায়। সামনে অভিক ভাইকে দেখে চমকে ওঠে। অভিক ভাই আমার রুমে এলো কেন? সানা মনে মনে ভাবে, কি হয়েছে জান বাচ্চা, এত ভয় পাচ্ছিস কেন? অভিক ধীরে ধীরে সানার দিকে এগোচ্ছে। যত সানা তত পিছিয়ে যাচ্ছে। পিছতে পিছতে সানার দেওয়ালে পিঠ ঠেকে যায়। ভয়ে সানার হাত পা কাঁপছে। অভিক তার 2 হাতের মধ্যে সানাকে বন্দি করে। দুজনের মধ্যে দূরত্ব নেই বললেই চলে। অভিক একভাবে তাকিয়ে আছে সানার দিকে। সানা অভিকের লাল চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, চোখ নামিয়ে নেই। আপনি মদ খেয়েছেন অভিক ভাই? কিন্তু বিশ্বাস কর জান, আমার একটু নেশা হয়নি, তবে তোকে দেখে নেশা ধরছে। অভিক ঝুঁকে আসে সানার দিকে। সানার ঘাড়ে অনেক জোরে কামড় দেয়। সানা চিৎকার করে কেঁদে ওঠে। চুপ, একদম চুপ। সানার ডান হাতটা মুচড়ে ধরে অভিক। এই হাত দিয়ে ফুল নিয়েছিলি তাই না?
খুব শখ তাই না আমার থেকে দূরে যাওয়ার? আজকে তোকে আমি এমনভাবে নিজের করব যে আমাকে ছাড়া কারোর কথা ভাবতে তোর রুহু কাঁপাবে। আচমকা অভিক সানার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে সানাকে নিজের বুকে চেপে ধরে, অন্য হাতে শক্ত করে চেপে ধরে সানার গাল। কাঁপতে থাকা সানার ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে বলেছি না ছেলেদের থেকে দূরে থাকবি। আমার ভুল হয়ে গেছে অভিক ভাই, আর হবে। সানার কথা শেষ করতে দিল না অভিক। আচমকা সানাও কাঁপতে থাকা ঠোঁটে আক্রমণ করে বসল। এক হাতে কোমর চেপে ধরে অন্য হাতে শক্ত করে সানার ঘাড় চেপে ধরল। দুজনের মধ্যে এখন 1 ইঞ্চিরও দূরত্ব নেই। অভিক নিজের সমস্ত রাগ সানার ঠোঁটের ওপর ঝাড়তে লাগলো। অসহায় সানা ছাড়া পাওয়ার জন্য ছটপটিয়ে উঠল, কিন্তু অভিকের থেকে ছাড়া পেল না। বরং সানার মোচড়ামোচড়িতে অভিকের রাগ আরও বাড়ল। ছটপটে সানার ছটপটানি থামাতে তার জামা ভেদ করে কোমরে হাত রাখল অভিক। পুরুষলি শক্ত হাতে খামচে ধরল নরম কোমল কোমর। বাঁকা কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তৎক্ষণাৎ স্থির হয়ে গেল সানা, একদম বরফের মতো জমে শক্ত হয়ে গেল। অভিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি, সে ঠোঁটের ছোঁয়া আরও গভীর করল। এবার আর রাগে নয়, বরং এবার তার ছোঁয়ায় প্রকাশ পেল অশেষ ভালোবাসা। নিজের শক্ত পুরুষলি হাতে অভিক ছুঁয়ে দিল সানার নরম দেহ। সানাও চোখ বন্ধ করে অনুভব করল অভিকের উন্মাদনা, কারণ সে জানে অভিকের থেকে সে একদম ছাড়া পাবে না, বরং ছোটাছুটি করতে গেলে অভিক আরও রেগে যাবে। তাই চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিল অভিকের কাছে। অনুভূতির সাগরে ভেসে দুজন কখন যে বিছানায় চলে গেছে কেউই বুঝতে পারেনি। শুরুটা রাগের সাথে হলেও এখন অভিকের মধ্যে বিন্দু মাত্র রাগ নেই, বরং তার চোখে রয়েছে অস্থিরতা, কাছে পাওয়ার ব্যাকুলতা। সানার ওপর নিজের শরীরের পুরো ভর ছেড়ে দিয়ে 2 হাতে ভর দিয়ে মাথা উঁচু করল অভিক। সানা চোখ বন্ধ করে শুয়ে আছে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে। এতে যেন অভিক আরও বেশি বেসামাল হয়ে পড়ল। আবারও আঁকড়ে ধরল সানার ঠোঁট। ঠোঁট থেকে গলা, ঘাড়, কানের লতিতে আলতো করে চুমু খেল অভিক। চুমু খেতে খেতে সানার টপস খুলতে চাইলে সানা বাধা দেয়, কিন্তু অভিকের শক্তির সাথে পেরে ওঠে না। তার যেন মরি মরি অবস্থা। 2 হাতে বিছানার চাদর খামচে ধরে হাঁপাতে লাগলো সানা। জোরে জোরে নিঃশ্বাস টানার ফলে তার বুকটা ক্রমাগত ওঠানামা করছে। অভিকের মাথায় যেন এবার রক্ত চড়ে গেল। নারী দেহের প্রতিটা বাঁক তাকে করুণ সুরে আহ্বান জানাচ্ছে। নিজের সহ্য ক্ষমতা হারিয়ে সানার বক্ষ ভাঁজে মুখ গুজল অভিক। অত্যাধিক উত্তেজনায় কেঁপে উঠল সানা, থরথরিয়ে কেঁপে উঠল তার পুরো দেহ। শির দ্বারা বেয়ে বয়ে গেল এক শীতল স্রোত। অভিকের ঠোঁটজোড়া এক বিন্দুও থেমে নেই। সানার বক্ষ ভাঁজ থেকে নেমে গেল নরম উদরে, গভীর উদরের কেন্দ্রবিন্দুতে মুখ ডুবিয়ে দিল। সহসা দেহ জুড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল সানার। কোমর বাঁকিয়ে গুঙিয়ে উঠল, কণ্ঠস্বর অস্পষ্ট। অভিক ভাই প্লিজ থামুন। উদরে মুখ ডুবিয়েই জবাব দিল অভিক, যেন কোনো ঘোরের মধ্যে আছে সে। গাঢ় চুম্বনে বিজিয়ে দিচ্ছে সানার কেন্দ্রবিন্দু, প্রতিটি ছোঁয়ায় স্পষ্ট ব্যাকুলতা। সানা নিজের সহ্য ক্ষমতা হারিয়ে ফেলল। এক হাতে খামছে ধরল অভিকের নরম সিল্কি চুল, অস্পষ্ট স্বরে গুঙিয়ে উঠল, প্লিজ। সানাকে নড়াচড়া করতে দেখে 2 হাতে কোমর চেপে ধরল অভিক। গভীর কণ্ঠে বলল, প্লিজ জান, আর একটু। আধার রাতের চেয়েও গভীর ছিল সেই কণ্ঠস্বর। সানাকে বেসামাল করে দিল সেই ভারী কণ্ঠ। দেহের কাঁপুনি ধীরে ধীরে সুখের সাগরে পরিণত হলো, এক অদেখা ভয়ানক সুখ। সানার মনে হলো না অভিক ভাইকে আটকাতে হবে, নয়তো অনেক বড় ভুল হয়ে যাবে। সানা চোখ বন্ধ করে শুয়ে আছে, 2 চোখের কার্নিশ বেয়ে অঝরে অশ্রু ঝরছে। এই পর্যায়ে সে বলে ওঠে, অভিক ভাই আমাদের বিয়ে হয়নি, এটা হারাম। অভিককে ভীষণ চিন্তিত দেখালো। সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? তড়িঘড়ি করে উঠে বসল অভিক। কান্নারত সানাকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। 2 হাতের আঁচলে সানার মুখটা ধরে বলল, কাঁদছিস কেন? আপনি খুব খারাপ। কাঁদতে কাঁদতে জবাব দিল সানা। অভিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল, কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা। আমার কথা শুনলেই আর খারাপ রূপ দেখাতাম না। আমি কি হচ্ছে কিছু করেছি নাকি? তোর ইচ্ছাই হোক বা অনিচ্ছাই, একটা ছেলে তোকে ফুল দিয়েছে, এটা যে আমার নিয়মের বাইরে সানা। আমি ব্যতীত তোকে দ্বিতীয় কোনো পুরুষ কল্পনাতেও আনতে পারবে না, আমি সেটা মানব না। সানা আবারও কেঁদে ফেলল। অভিকের ঠোঁটের হাসি আরও প্রশস্ত হলো। সে ভ্রু উঁচিয়ে বলল, এখনও কাঁদবি?
কাঁদলে কিন্তু আবারও ঠোঁটে কষে চুমু দিব। সানা এবার রেগে যায়। অভিকের বুকে এলো পাথারি কিল ঘুষি মারতে মারতে বলে, খারাপ লোক, পচা লোক। অভিক সানার হাত দুটা মুচড়ে পেছনে পেঁচিয়ে ধরে, মুখের কাছে মুখ নামিয়ে বলে, মুড বদলে গেছে, এজন্য বেঁচে গেলি, না হলে আজকে তোর ভার্জিনিটি হরণ করে নিজের নামের সিলমোহর বসিয়ে দিতাম। তারপর আমার জিনিসের দিকে কে চোখ তুলে তাকায় সেটাও দেখে নিতাম। কথাগুলো বলেই সানার ঠোঁটে শক্ত করে চুমু খেলো অভিক। লজ্জায় মাথা নিচু করে ফেলল সানা। এই লোকটার হুটহাট গভীর ছোঁয়া সানাকে বেসামাল করে দেয়। নেহাতি মানুষটাকে ভালঝবাসে নয়তো এত অত্যাচার কখনো সহ্য করতো না সানা। মোচড়াতে মোচড়াতে বলে, ছাড়ুন, অনেক রাত হয়েছে। অভিক নির্বিশেষ তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর ধীরে সুস্থে হাতের বাঁধন আলগা করল। ছাড়া পেতেই হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো সানা। আর যদি আমার কথার একটু নড়চড় হয় তাহলে আজকের অসমাপ্ত কাজ তৎক্ষণাৎ সমাপ্ত করব। সোজা বাসর সেরে হাতে বাচ্চা ধরিয়ে দিব। এত ইনসিকিউরিটি নিয়ে আর বাঁচতে পারবো না, বুঝলি? রাত 1টা, অন্ধকার গোডাউন, শুধু একটা বাল্ব জ্বলছে। রোহানকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে। তার সামনে বসে আছে আর একজন, অভিকের বেস্ট ফ্রেন্ড রাজ। কি রে শালা, জীবনে আর কোনো মেয়েকে ফুল দিবি? আমাকে শুধু ছেড়ে দেখ, তোর আর ওই মেয়েটার কি রোহান কথাটা শেষ করতে পারে না, তার মুখে শক্ত একটা ঘুষি পড়ে। রোহান চেয়ার সমেত উল্টে পড়ে। আরে ভাই, কি করছিস? হঠাৎ তুই আসতে গেলি কেন? অভিক রাজের কথা কানে নেই না, তার মাথায় আগুন জ্বলছে। সে এগিয়ে গিয়ে রোহানকে চেয়ার থেকে আলাদা করে এলো পাথারি মারতে থাকে। শালা মাদার, তোর সাহস কি করে হয় ওকে ফুল দেওয়ার? শুয়োরের বাচ্চা, এই হাত দিয়ে ফুল দিয়েছিস না? অভিক রোহানের ডান হাতটা মুচড়ে ধরে। রাজ চিৎকার করে ওঠে, এই মুখ দিয়ে ওকে প্রপোজ করেছিলি তাই না? রাজ, সুতো আন, সেলাই করব ওর মুখ। রাজ এতক্ষণ অভিককে আটকানোর চেষ্টা করছিল। ছুঁচ সুতোর কথা শুনে বন্ধুর দিকে তাকায়। ভাই, ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আধমরা করে দিয়েছিস। এবার ছেড়ে দে, নয়তো মরে যাবে। মরে যাক, আই ডোন্ট কেয়ার। রাজ এবার অভিককে জাপটে ধরে এটা সেটা বলতে বলতে গোডাউনের বাইরে এনে গাড়িতে তোলে। ভাই তুই বাড়ি যা, বাড়ি যা, আমি এদিকটা দেখে নিচ্ছি। অভিক নির্বাকভাবে গাড়ি স্টার্ট দেয় যেন কিছুই হয়নি। সকাল 8টা, এহসান বাড়ি সবাই একসাথে খেতে বসেছে। শুধু দুই যা খাবার পরিবেশন করছে, নীলিমা আর আসিফা এহসান। সানা এক মনে খেয়ে যাচ্ছে, যেন খাওয়া ছাড়া আর কেউ নেই এখানে। তার পাশেই বসে আছে অভিক। সে আর চোখে বারবার সানার দিকে তাকাচ্ছে, কিন্তু সানা ভুলেও মাথা তুলছে না। কি করে সে লোকটার দিকে তাকাবে? কালকে রাতে মানুষটার পাগলামিগুলো মনে পড়লে গায়ে কাঁটা দিচ্ছে। তাসেফ এহসান সকলের দিকে একবার চেয়ে দেখলেন, দিয়ে বলতে শুরু করলেন, সবাইকে একটা দরকারি কথা বলার ছিল। আমি আমার বন্ধুর মেয়ের সাথে আকাশের বিয়ে ঠিক করেছি, আর আজকে বিকেলে তাকে দেখতে যাব। তাই আমরা সবাই যাব। কারোর কোনো আপত্তি থাকলে বলতে পারো। কার কি আপত্তি থাকবে দাদা? তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারো না। তিনি দুই জায়ের দিকে তাকিয়ে বলে, কি তোমাদের কোনো আপত্তি আছে? দুই যা একসাথে হেসে বলেন, না না, আমাদের কোনো আপত্তি নেই। কি চাচা, যার বিয়ে তাকে তো জিজ্ঞাসা করো। আকাশ, তোমার কোনো আপত্তি আছে? না বাবা, আমার কোনো আপত্তি নেই। তোমরা যা বলবে তাই হবে। বেশ, তাহলে তুমি আর অভিক অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর সবাই একসাথে যাব। আমার না গেলে হয় না? তোমার বড় ভাইয়ের দেখাশোনা, তাই তোমার যাওয়া লাগবে। আর কোনো কথা শুনতে চাই না। তাদের কথার মাঝখানে সানা ওঠে রুমে চলে যায়। আজ তার কলেজ যাওয়ার ইচ্ছে নেই, কারণ সুহানা বলেছে আজ সে আসবে না। কারণ জানতে চেয়েছিল সানা, কিন্তু সুহানা লুকিয়ে গেছে, বলেনি। এত মন দিয়ে কার কথা ভাবছিস চান বাচ্চা? অভিকের কথায় সানার ধ্যান ভাঙে। তেমন কিছু না। কলেজ যাবি না? না, শরীরটা ভালো লাগছে না। অভিক একটু এগিয়ে আসে, সানার কানের কাছে মুখ নিয়ে যায়। অভিকের নিঃশ্বাস সানার ঘাড়ে পড়ছে। সানার নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। এইটুকু রোমান্সে শরীর খারাপ হয়ে গেল। এরপর যখন পুরো আমিটাকে সামলাতে হবে তখন কি করবি? জান, হাঁটতে পারবি তো? নিঃশ্বাস ছাড় স্টুপিড, বলে সোজা হয়ে দাঁড়ায় অভিক। আপনার মুখে কি ভালো কথা বেরোয় না? না, বেরোই না, কারণ আমি ভালো নই। এই তোর বয়স কত রে? কেন? বলতে বলেছি। কয়েকদিন পরেই 18 হবে। অভিক বাঁকা হাসে। আর তোর ওজন কত? 35 কেজি হবে। কেন অভিক ভাই, আপনি এগুলো জেনে কি করবেন? আমার বয়স 28 আর 60 কেজি হবে। ওফ, তুই এত ছোট কেন হলি জান বাচ্চা? কোনো ব্যাপার না, আমি বুঝে শুনে তোকে আদর করব, ঠিক আছে? ঠিক আছে, বাই, বিকেলে দেখা হবে। অভিককে চলে যেতে দেখে বড় করে নিঃশ্বাস নেই সানা। শালা অসভ্য হনুমান। জান বাচ্চা,
আবার কি? বিকেলে একদম সাজবি না, বুঝলি? নয়তো তোর সাজ নষ্ট করার দায়িত্ব আমি নিজে নেব। বিকেল 5টা এহসান বাড়ির সবাই একসাথে রওনা দিল মেয়ে দেখতে। শুধু উপস্থিত নেই অভিক। তালুকদার বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামল। সানা অবাক হয়ে গেটের সামনে এসে দাঁড়ায়, কারণ এটা সুহানার বাড়ি। আগে অনেকবার সে এই বাড়িতে সুহানার সাথে এসেছে। তবে কি আকাশ ভাইয়ের সাথে সুহানার বিয়ে ঠিক হয়েছে? অভিককে আসতে দেখে সবাই ভেতরে যেতে লাগলো। শুধু সানা দাঁড়িয়ে ভাবতে থাকে। জান বাচ্চা, এত সেজেছিস কেন? তুই কি কোনোভাবে আমাকে উস্কে বিয়ের আগে বাসর করতে চাইছিস? সানা অভিকের কথায় হতভম্ব হয়ে যায়। মানেটা কি? আমি কি এখন নিজের ইচ্ছে সাজতে পারবো না? সানা মনে মনে ভাবে, না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, নয়তো এই মানুষটা তাকে জ্বালিয়ে মারবে। যেই ভাবা সেই কাজ। অভিক ভাই, আপনি 1 নম্বরের লুচ্চা। বলেই এক দৌড়ে সানা ভিতরে চলে যায়। ভেতরে গিয়ে সে আকাশের পাশে বসে। কিরে অভিক, কোথায়? আসছে। আচ্ছা আকাশ ভাই, তোমার হবু বউয়ের নাম কি সুহানা? কি জানি না। একজনের প্রেম উতলে পড়ছে, আর একজন হবু বউয়ের নাম জানে না। কিছু বললি? না। সুহানার বাবা আকরম তালুকদার সবার সাথে কথা বলছেন। অভিক এসে ঠিক সানার গা ঘেঁষে বসে। আরে তুমি সানা না? তুমি চেনো ওকে? হ্যাঁ, ও তো সানা, সুহানার বন্ধু। তাহলে তো ভালোই হলো, সানা মামনি বন্ধুকে পাবে ভাবি হিসেবে। কিরে, খুশি তো? মামু, আমার অনেক আনন্দ হচ্ছে। ঠিক আছে, আপনারা বসুন, আমি সুহানাকে নিয়ে আসি। বলে তিনি ওপরে সুহানার ঘরে চলে গেলেন। নিজের রুমে আয়নার সামনে বসে আছে সুহানা। কি রে মা, মুখটা শুকনো হয়ে বসে আছিস কেন? তুই কি বিয়েটা করতে চাইছিস না? অন্য কাউকে পছন্দ করিস? এরকম কিছু না মা, তোমরা যা ঠিক করো সেটাই হয়। আমার তোমাদের ওপর বিশ্বাস আছে মা। আসলে আমার একটু ভয় করছে। দূর পাগলি, ভয় কিসের? আর শোন, তোর ফ্রেন্ড সানা আছে না, ও এসেছে। আকাশ নাকি ওর দাদা হয়। সত্যি? ও এসছে? হ্যাঁ রে, তাহলে আর ভয় পাস না। তোর বন্ধু আছে পাশে, বিয়ে হলে তাকেও পাশে পাবি। আর পরিবার খুব ভালো, তোর কোনো অসুবিধা হবে না, বুঝলি? চল আবার নিচে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তারপর দুজন নিচে নামে। সুহানাকে আকাশের পাশে বসানো হয়। আকাশ একবার মুখ তুলে তাকায়, কিছুক্ষণের জন্য যেন থমকে যায়। আকাশ মনেই মনে ভাবে, এই মেয়েটা এত মায়াবী কেন? কিছুদিন পর তো এই মেয়েটা আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাবে। আমি পারবো তো ওর দায়িত্ব নিতে? এদিকে সুহানাকে দেখে আহসান বাড়ির 2 জন একসাথে মাশা আল্লাহ বলে উঠল। মেয়ে তো খুবই সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। খুব তাড়াতাড়ি আমি ওকে বাড়িতে নিয়ে যেতে চাই। সবাই একসাথে হেসে ওঠে এই কথা শুনে। কিরে তাসেফ, তাহলে তো আমরা বিয়াই হয়ে গেলাম। এখন নে মিষ্টি খা। তাহলে 10 দিন পর বিয়ের তারিখটা ঠিক করা হোক। সবই ঠিক আছে, কিন্তু ওদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দাও চাচু। ওদের তো কিছু ব্যক্তিগত কথা থাকতে পারে, তাই না? নিশ্চয়ই, ওরা আলাদা কথা বলুক, কোনো অসুবিধা নেই। তো মা, তোমার তো কোনো আপত্তি নেই তো এই বিয়েতে? সুহানা শুধু মাথা নেড়ে না বোঝায়, কিছু বলে না। সানা, মা, তুমি আর আকাশ যাও, ওদের দুজনকে নিয়ে গিয়ে একটু কথা বলিয়ে আনো। তারপর 4 জন মিলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। আভিক আকাশ আর সুহানাকে একটা রুমে ঢুকিয়ে দেয়, আর সানাকে টেনে পাশের রুমে নিয়ে যায়। আরে কি করছেন? কি এরকম টানাটানি করছেন কেন? তাহলে তুই গান গাইতে পারিস? আমায় টানাটানি করে আভিক ভাই না সাইয়াজি বলতে হবে? এই আপনার সমস্যা কি বলুন তো? কিছু না, আমি ওয়াশরুমে যাব, আর তুই এখানেই দাঁড়িয়ে থাকবি। মানে তা কি আমি? আভিক সানাকে কথা শেষ করতে না দিয়ে বলে, চুপ করে দাঁড়া, এক পা নড়বি না। বলেই সে ওয়াশরুমে ঢুকে যায়, আর সানা বিরক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। 2 মিনিট পর আভিক ফিরে আসে। জান বাচ্চা। আবার কি? কাছে আয় জান, আমার খুব জোরে পেয়ে গেছে। সানা অবাক হয়ে, কি পেয়েছে? প্রেম পেয়েছে জান, কাছে আয় প্লিজ। সানা মনে মনে ভাবে, না, এখানে আর থাকা যাবে না। এই লোকটার মতলব ঠিক মনে হচ্ছে না, এখনই দৌড় লাগানো দরকার। কিন্তু সে দৌড়াতে পারে না, কারণ তার আগেই অভিক পিছন থেকে গিয়ে সানাকে জাপটে ধরে। কি করছেন? এটা আমাদের বাড়ি নয়, কেউ দেখে ফেলবে। তোকে বলেছিলাম না বেশি সাজবি, নয়তো তোর সাজ নষ্ট করার দায়িত্ব আমাকে নিতে হবে। এখন কথা দিয়েছি সেটা রাখতে হবে, নয়তো পাবলিক আমার নামে বদনাম করবে, বুঝলি? বলেই সানাকে ঘুরিয়ে তার ঠোঁটে আঁকড়ে ধরে চুমু খেতে থাকে। 5 মিনিট কেটে যায়, তবু অভিক ছাড়ে না। সে যেন বহুদিনের তৃষ্ণা মেটাচ্ছে। তার হাত ঘুরে বেড়ায় সানার কোমরে।
তারপর অভিক দেখে সানা ছটপট করছে, তাই সে ঠোঁট ছেড়ে বলে, কীরকম আওয়াজ করছিস জান বাচ্চা? তুই কি আমাকে সিডিউস করতে চাইছিস? এটা ঠিক না জান। সানা হতবাক হয়ে ভাবে, একজন মানুষ কতটা নির্লজ্জ হলে এমন কাজ করতে পারে। ছাড়ুন অভিক ভাই, আমি নিচে যাব। আর একটু জান। সানা পেছনে ঘুরে, আন্টি আপনি এখানে? এই কথা শুনে আভিক চমকে উঠে সানাকে ছেড়ে দেয়, দূরে সরে দাঁড়িয়ে দরজার দিকে তাকায়, কিন্তু অবাক হয়ে দেখে দরজায় কেউ নেই। এদিকে ততক্ষণে সানার সুযোগ বুঝে ছুটে পালিয়ে গেছে। বাহ, আমার জান বাচ্চা তো খুব ভালো অভিনয় করতে পারে। ঠিক আছে, যত খুশি পালিয়ে বেড়াও না জান, আকাশের সাথে বিয়ে তো হচ্ছেই, তারপর তোকে নিজের করে নিব। রাত দিন আমার সাথেই থাকতে হবে, তখন দেখব কোথায় পালাস। এদিকে আকাশ আর সুহানা দুজনেই প্রায় 15 মিনিট ধরে চুপ করে বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। আকাশ শেষমেশ বলে ওঠে, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? সুহানা কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। বেশ, তাহলে সব কথা বিয়ের পর হবে। ভালো থাকবেন বলে নিচে নেমে যায়। সবাই মিলে পরবর্তীতে ঠিক করে আর 10 দিন পরেই বিয়ে হবে। শুক্রবার, সপ্তাহের একমাত্র ছুটির দিন। এহসান বাড়ির চারপাশটা যেন আজ একটু বেশি প্রাণবন্ত। দুপুরের রোদটা একটু কোমল, বাতাসে বিয়ের গন্ধ। বাড়ির সবাই বসেছে ডাইনিং টেবিলে, চায়ের কাপ হাতে। আলোচনার কেন্দ্রে একটাই বিষয়, আকাশের বিয়ে। 2 দিন কেটে গেছে বিয়ের দিন ঘোষণার পর থেকে। সবাই ডাইনিং টেবিলে উপস্থিত থাকলেও অভিকের দেখা নেই। এই একটি মাত্র ছুটির দিনটাতেই সে যেন নিঃশ্বাস নেয়। সারা সপ্তাহ অফিসের চাপে জর্জরিত অভিক, তাই এই দিনটাতেই সে নিজেকে খুঁজে পায়। আজও সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে সময় কাটাচ্ছে, নিঃশব্দে, নিজের মতো। হঠাৎ তাসেফ বলে উঠলেন, আকাশ, তুই কাল বৌমাকে নিয়ে শপিং যাবি, ও যা যা চায় সব কিনে দিবি। তোর মা, চাচিমার সানাকেও নিয়ে যাবি। আকাশ একটু হেসে বলল, ঠিক আছে বাবা, তবে অভিক যাবে না? তাসেফ ভ্রু কুঁচকে বললেন, ও তো আবার খুব ব্যস্ত মানুষ, আবার বলবে চাচা আমি না গেলে কি হয় না। জাহেদ হেসে বললেন, না না, ও যাবে। আকাশ, আমি ওকে বলবো, ও না গেলে হবে না। তাসেফ চিন্তিত গলায় বললেন, আচ্ছা জাহেদ, আকাশ তো এখন অনেক ব্যস্ত, ও গেলে ব্যবসার ঝামেলা সামলাতে পারবে না। অভিককে কি পাঠানো যাবে? জাহেদ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ওকেই পাঠাতে হবে। ওখানে কিছু ব্যাপার আছে, ঠিক করতে সময় লাগবে। আকাশ গেলে হবে না, ওর বিয়েতে তো হাতে গোনা দিন বাকি। এই কথা শুনে আকাশ একটু কষ্ট পেল, নিচু গলায় বলল, তাহলে আমার বিয়েতে অভিক থাকবে না? এটা কেমন কথা বাবা? তাসেফ আকাশের কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করিস না, বিয়ের দিন আসার আগেই অভিক চলে আসবে, আমি ওকে বুঝিয়ে বলবো। এদিকে রান্নাঘরের পাশে বসে অভিকের মা আর আকাশের মা নিজেদের মধ্যে ফিসফিস করছে। অভিকের মা বললেন, সানা মা, যা তো অভিককে ডেকে আন, যতই ওর বাবা বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আগে থেকে না জানালে পরে ঝামেলা হবেই। বলুন দেখি, ভাইয়ের বিয়ে আর অভিক বাইরে থাকবে? আকাশের মা হেসে বললেন, ঠিকই বলছেন, কিন্তু আপনারা দুজন এত চিন্তা করছেন কেন? এখনো তো সময় আছে। তাসেফ আবার এগিয়ে এসে বললেন, আরে তোমরা এত রেগে যাচ্ছ কেন? অভিক তো এর আগেও অনেকবার বাইরে গেছে কাজের জন্য। আমি ওকে বুঝিয়ে বলবো, বিয়ের আগের দিন ঠিক ফিরে আসবে ও। চুপচাপ সব শুনে আকাশ একটু হাঁফ ছেড়ে বাঁচে। অভিক ওর সবচেয়ে কাছের বন্ধু, বড় ভাইয়ের মতো। সে জানে যতই দূরে থাকুক ঠিক ফিরে আসবে। আকাশের চোখ পড়ে দূরের আকাশে, সে একটা ছোট বিমান উঠছে, ঠিক যেমন করে মানুষরা ব্যস্ত জীবনের ফাঁকে ভালোবাসার ডানায় ভর করে ফিরতে চায় প্রিয়জনের কাছে। সানা মামির কথা মতো অভিককে ডাকতে যায় তার রুমে। দরজাটা খোলা, কিন্তু অভিক নেই। এত সকালে কোথায় গেল? চারপাশে খুঁজে দেখে, কোথাও দেখা যায় না। হঠাৎ মনে হয় ছাদে থাকতে পারে। সিঁড়ি বেয়ে ছাদে উঠে আসে সানা। ছাদে গিয়ে দেখে অভিক আকাশের দিকে তাকিয়ে আছে, চুপচাপ। কেমন এক ধরনের স্থিরতা তার চোখে, যেন আকাশের বিশাল নীলতায় হারিয়ে যেতে চায় সে। সানা ধীরে ধীরে এগিয়ে যায়, তার পাশে দাঁড়ায়। কিছু না বলে আকাশের দিকেই তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে সে নিচু গলায় বলে, অভিক ভাই, এত মন দিয়ে কি দেখছেন? আপনার কি মন খারাপ? অভিক কোনো উত্তর দেয় না, শুধু একবার সানার দিকে তাকায়। চোখে যেন এক অদ্ভুত নরম অনুভব, আরেকটা না বলা কথা। সেই দৃষ্টিতে কেমন যেন অদ্ভুত কিছু ছিল, যা সানার বুক কাঁপিয়ে দেয়। অভিক আবার আকাশের দিকে তাকিয়ে থাকে, এক ফোঁটাও কথা বলে না। সানা কিছুটা হেসে বলে,
আপনাকে সবাই নিচে খুঁজছে আর আপনি এখানে আকাশের প্রেমে পড়েছেন বুঝি? অভিক এবার হালকা হাসে, খুব অল্প, কিন্তু তাতে যেন হাজারটা কথা লুকিয়ে। তারপর ধীরে বলে, সবাই খুঁজছে ঠিক আছে, কিন্তু কেউ জানে না আমি আসলে কাকে খুঁজছি। সানা চমকে তাকায় অভিকের দিকে, চোখে মুখে কিছু বলার চেষ্টা, কিন্তু কথা আটকে যায়। অভিক এবার তার দিকে তাকিয়ে আস্তে বলে, কখনো কখনো আকাশের দিকেই তাকিয়ে থাকতে হয়, কারণ যাকে মন চায় সে ঠিক ওইখানেই থাকে, খুব কাছেই, কিন্তু ধরা যায় না। সানা আর কিছু বলে না, শুধু একবার চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। মনটা হালকা শিহরণে ভরে যায়। আকাশের নিচে সেই মুহূর্তে দুইটি নীরব হৃদয় কথা বলছিল, শব্দ ছাড়াই। আকাশ আর সানা একসাথে নিচে নামল। সামনে থেকেই তাসেফ চোখে পড়তেই আকাশ থেমে গেল। তাসেফ বললেন, ওই তো অভিক চলে আসছে। শোন, এদিকে তোর সঙ্গে একটু কথা আছে। অভিক হেঁটে এসে টেবিলে বসে পড়ল। বলো চাচা, শুনছি। সানা তখন চুপি চুপি গিয়ে তার দুই মামির পেছনে গিয়ে দাঁড়ালো। তার চোখে একটু দুঃখের ছায়া। তাসেফ একটু থেমে বললেন, শোন বাবা, তোরা দুই ভাই কেউই এই ব্যবসায় থাকতে চাসনি, চাকরি করে নিজেরা নিজের পথে চলেছিস। আমরা তো তোদের থামাইনি, সবই তোদের ইচ্ছা। ঠিক আছে, মানি, তবে মাঝে মধ্যে মনে হয় আমরা যদি না থাকি তখন ব্যবসাটার কি হবে। অভিক নরম গলায় উত্তর দিল, আপনাদের ব্যবসায় যখন সমস্যা হয়েছে তখন আমাকে যেতেই হবে। বলো চাচা, কবে যাব? হাসি মুখে জাহেদ চাচা বলে উঠলেন, দেখেছো দাদা, আমার ছেলেটার কত বুদ্ধি। তাসেফ হেসে বললেন, হ্যাঁ, সব ঠিক আছে, তবে শোন, তোকে পরশুদিনই যেতে হবে। একটু তাড়াতাড়ি করিস, যাতে আকাশের বিয়ের আগের দিন এসে পড়তে পারিস, বুঝলি? নইলে তোর মা আর চাচি আমাকে রেহাই দেবে না। অভিক মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করব, কিন্তু আমার মনে হয় এত তাড়াতাড়ি হবে না, কারণ আমি আগেও গেছি ওখানে। তাহলে আর কি করার, তুই ভালো করে যা আর ভালো করে ফিরে আয়। সবাই চলে গেলে সানা একা দাঁড়িয়ে রইল। চোখে জল জমে এসেছে। এতদিন অভিক ভাইয়ের থেকে দূরে থাকবে ভাবতেই মনটা ভেঙে যাচ্ছে। বাড়িতে বিয়ের ঘোর, কাজের ব্যস্ততা, আনন্দ উচ্ছ্বাস সবই চলছে, কিন্তু এই আনন্দের মাঝেও পরিবারের প্রিয় কেউ একজন না থাকলে সবকিছু যেন অসম্পূর্ণ লাগে। গভীর রাত, চারদিক নিস্তব্ধ, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। এহসান বাড়ির প্রতিটি ঘরে নীরবতা জমে আছে। সবাই গভীর ঘুমে ডুবে, শুধু দুজন মানুষের চোখে ঘুম নেই, সানা আর অভিক। সানা বিছানায় শুয়ে ঘুরপাক খাচ্ছিল, কত চেষ্টাই না করলো চোখে ঘুম আনার, কিন্তু মন যেন আজ বিদ্রোহ করেছে। চোখ মেলে ছাদের দিকে তাকায় সে। মনটা অস্থির, ভারী, কেমন যেন হাহাকার করছে। মনে হতেই বুকটা কেমন চেপে আসে। চুপি চুপি জানালার দিকে এগিয়ে যায় সানা। চাঁদের আলোয় ভেসে আসছে উঠোন। আগে তো রাতে বাইরে যেতে ভয় করত, আজ কেন যেন সেই ভয়টাও নেই। এক অজানা টানে সে পা বাড়ায় উঠোনের দিকে। চাঁদের আলোয় সে গিয়ে দাঁড়ায় এক কোণে। হঠাৎই চোখে পড়ে সে একা না, আরেকজন দাঁড়িয়ে আছে। ছায়া যেন চেনা লাগে, ভেতরটা ধক করে উঠে। অভিক ভাই। সানা যেন আর কিছু ভাবতে পারে না, এক দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে অভিককে। অভিক একটুও চমকায় না, ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে সানাকে সামনে টেনে নেয়, যেন সে জানতো সানা আসবে। অভিক নরম গলায়, খুব কষ্ট হচ্ছে। জান বাচ্চা, কোথায় কষ্ট হচ্ছে বলো? আমি ভালোবাসা দিয়ে সব দূর করে দিব, কিন্তু এইভাবে কাঁদিস না রে, তোর কান্না আমার সহ্য হয় না, এই বুকে লাগে। সানা ঠোঁট কাঁপিয়ে কিছু বলতে চায়, কিন্তু গলা শুকিয়ে গেছে, কেবল চোখ দুটি কথা বলে। সানা মৃদু গলায়, আপনি অভিক ভাই চলে তাড়াতাড়ি আসবেন তো? অভিক সানার কপালে আলতো চুমু খেয়ে বলে, হ্যাঁ রে জান, খুব তাড়াতাড়ি, তোকে ছাড়া আমি কোথাও থাকতে পারি না। চাঁদের আলোয় দাঁড়িয়ে সানা ভাবছিল, এই রাতটাই হয়তো শেষ দেখা, শেষ কথা। বুকের ভেতরটা অজানা এক শূন্যতায় ভরে যাচ্ছিল। অভিক ধীরে ধীরে ঘুরে সানার মুখের দিকে তাকায়, চোখে জল, ঠোঁট কাঁপছে। তোকে ছাড়া আমি পারি না রে জান বাচ্চা। অভিকের গলা ভারী, চোখও ভিজে। সানা কিছু বলতে চায়, কিন্তু গলার স্বর ভেঙে যায়, শুধু ফিসফিস করে। তাহলে আমাকে একা ফেলে যাচ্ছেন কেন? অভিক একটুও কিছু বলে না, শুধু সানার মুখ দুহাতে ধরে তার চোখের দিকে তাকায়। মুহূর্তটা যেন থেমে যায়। তারপর ধীরে ধীরে সে মাথা নিচু করে আসে। সানার ঠোঁটে এক গভীর, মৃদু কিন্তু আবেগ ভরা চুমু রাখে। একটা দীর্ঘ নিঃশ্বাস মিশে যায় দুজনের মাঝখানে।
সানা চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শ। মনে হয় সময়টা থেমে গেছে, কিংবা পৃথিবীতে আর কেউ নেই, শুধু ওরা দুজন। চাঁদের আলোয় ওদের ছায়া গলে মিশে যায় নীরবতার ভিতর, আর সেই নীরবতা সেই একমাত্র ভাষা যা ওদের হৃদয়ের সব কথা বলে দেয়। চাঁদের আলোয় উঠোনটা যেন স্বপ্নের মতো সাদা হয়ে উঠেছে। এই ভালোবাসা কি ভুল? সানা ফিসফিস করে। অভিক ধীরে মাথা নাড়ে। ভুল হলেও তুই আমার। অভিকের কণ্ঠ ফাটছে। সানা তার হাতটা ধরে। অভিকের আঙুলের ফাঁকে নিজের আঙুল গুজে দেয়। সেই স্পর্শে শরীরটা কেঁপে ওঠে দুজনেরই। তাহলে আজ ভুল হোক, চুপচাপ হোক, কিন্তু আমাদের হোক। সানার গলায় আর কোনো দ্বিধা নেই। অভিক তার মুখের খুব কাছে এসে দাঁড়ায়। তুই জানিস না তোকে ছুঁতে আমার কেমন লাগে? তার গলায় দহন। সানা চোখ বন্ধ করে। অভিক ধীরে তার গালে আঙুল রাখে, তারপর আঙুলটা ঠোঁট বরাবর নামিয়ে আনে। সানার শ্বাস ভারী হয়ে আসে। তারা একে অপরকে এত কাছ থেকে দেখে যেন চোখ দিয়ে মনের কথা পড়ে নিচ্ছে। সময় থেমে যায়। তারপর অভিক তার ঠোঁট রাখে সানার কপালে, ধীরে গভীরভাবে। সানার চোখ থেকে টপ টপ করে জল পড়ে। এই কপাল আমার, জানিস তো? অভিক ফিসফিস করে। তারপর গালে, তারপর চিবুকে একটা একটা করে চুমু রেখে যায় সে। সানা কাঁপতে কাঁপতে বলে, আপনি যদি আজ আমাকে না ছুঁয়ে দেন আমি মরে যাব অভিক ভাই। এই শরীরটা সব সয়ে নেবে, শুধু আপনি থাকুন আমার ভেতর। অভিক এবার আর নিজেকে থামাতে পারে না। সে সানাকে দু হাতে জড়িয়ে ধরে, এত কাছে টেনে নেয় যেন শ্বাসও মিলিয়ে যায়। চাঁদের আলোয় তাদের চুমু দীর্ঘ, গভীর, তীব্র। ঠোঁটের খাজে জমে থাকা শত পাপ, অজস্র স্বপ্ন আর দগদগে ভালোবাসা একসঙ্গে জ্বলে ওঠে। সানার হাত চলে যায় অভিকের ঘাড়ে, চুলে। অভিকের হাত সানার পিঠ বেয়ে নিচে নামে, কিন্তু থেমে যায় কোমরের ওপরে। ওরা শুধু ওদের ভালোবাসা হয়ে ওঠে। চাঁদের আলোয় তাদের দুজনকে ঘিরে এক অভিমানী নীরবতা ছড়িয়ে পড়ে, কিন্তু সেই নীরবতার ভেতরেই ছিল ভালোবাসার সবচেয়ে জোরালো ভাষা। ঢাকার এক নামী শপিং মল। আকাশ, তার হবু বউ সুহানা, অভিক, সানা আর সানার দুই মামি মিলে আজ বিয়ের শপিংয়ে এসেছে। চারদিক সাজ, দোকানের কাছে আলো ঝলমল, আর মনের মধ্যে এক অজানা উচ্ছ্বাস। ছোট মামি, এই সিল্কটা দেখো, একদম রিসেপশনের জন্য পারফেক্ট। বড় মামি হাসতে হাসতে, আর এই সালোয়ারটা সানার জন্য একদম জমে যাবে। সবাই যার যার মতো ব্যস্ত। সুহানা আর আকাশ মিলে জুয়েলারির সেট পছন্দ করছে। ওদিকে সানা একটু আড়ালে সরে গিয়ে অভিকের জন্য একটা সুন্দর পাঞ্জাবি বেছে নেয়। হালকা নীল রঙের ওপর হ্যান্ড এমব্রয়ডারি করা, যেন একদম অভিকের মতোই শান্ত, কিন্তু চোখে পড়ে। সানা চোখে একটুখানি হাসি। এটা পরলে অভিক ভাইকে একদম রাজপুত্র লাগবে। সে সেটা লুকিয়ে রাখে তার ব্যাগের ভেতরে। চুপি চুপি ভাবছে, পরে দেব, চমক দিব। এদিকে অভিক তো পুরো সময় সানার আশেপাশেই। সে নিজে কিছু কিনছে না, বরং সানার যেটা ভালো লাগছে না সেটাও কিনে দিচ্ছে। অভিক একটা কানের দুল সাথে। তোর পছন্দ না জানি, কিন্তু এটা আমার খুব পছন্দ, তাই নিবি? সানা হালকা বিরক্ত। আপনি নিজের জন্য কিছু কিনবেন না? অভিক চোখে গা ছমছমে দৃষ্টি। আমার নিজের কিছু লাগবে না। সানা চুপ হয়ে যায়। তখনই ঘটনা ঘটে। একটা টিনেজ ছেলে পাশ দিয়ে যেতে যেতে সানার দিকে কটু দৃষ্টিতে তাকায়। তার মুখে একটা বাজে হাসি। এই মালটা অনেক হট, তোমার জন্য আলাদা ডেট চাই। সানা থমকে দাঁড়ায়, মুখ লাল হয়ে যায় অপমানে। অভিক সেটা দেখেই এক ঝটকায় ঘুরে ছেলেটার দিকে ছুটে যায়। অভিক চিৎকার করে, তুই কার সাথে কথা বললি? ছেলেটা বুঝে ওঠার আগেই অভিক তাকে কলারে ধরে দেয়ালে ঠেলে দেয়। চারদিক কেঁপে ওঠে। অভিক মাথা গরম। সামনে তাকিয়ে কথা বলিস, তোকে শিখিয়ে দেব কাকে কিভাবে সম্মান করতে হয়। মলের নিরাপত্তার লোকজন দৌড়ে আসে। লোকজন ভিড় করে। সানা ছুটে আসে। ছাড়ুন প্লিজ, সবাই দেখছে। আকাশ দৌড়ে এসে অভিককে ধরে। ভাই, কন্ট্রোল করো, সমস্যা বাড়বে। অভিক রাগে কাঁপতে কাঁপতে, কেউ সানাকে স্পর্শ করবে, বাজে কথা বলবে, তা আমি সহ্য করব না, আমি মেরে ফেলবো ওকে। সুহানা ও মামিরা হতবাক। আশেপাশে ভিড়। সানার মুখ লাল হয়ে গেছে, কিন্তু সে জানে এই আভিকই তাকে ভালোবাসে। শুধু সেই ভালোবাসায় একটু আগুন মিশে গেছে। শেষে ম্যানেজার এসে পরিস্থিতি শান্ত করে, ছেলেটাকে সরিয়ে নেয় আর সবাইকে শান্ত হতে বলে। অভিক হাঁপাচ্ছে, চোখ লাল, আর সানা তার দিকে তাকিয়ে থাকে একটা মিশ্র অনুভূতি নিয়ে, ভালোবাসা, ভয় আর বিস্ময়। সানা মনের ভিতর, এই মানুষটা আমাকে
ভালোবাসে ঠিক, কিন্তু তার ভালোবাসা শুধু আশ্রয় দেয় না, আগুনও ফেলে। আমিও সামলাতে পারবো ওনাকে। ঘটনার পরে সবাই মলের ক্যাফেতে চলে গেছে। আকাশ আর সুহানা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সানা আর অভিক দূরে শপিং মলের এক কোনায় দাঁড়িয়ে। অভিকের চোখ লাল, গলা শুকিয়ে গেছে। সে ধীরে ধীরে ব্যাগ থেকে একটা একটা করে জিনিস বের করতে থাকে। অভিক কাপা গলায়, এই চুড়িটা দেখ, সবুজটা, যেটা তুই বলছিলি, আর এই কানের দুলটা তুই বলিসনি, কিন্তু আমার মনে হলো পরলে তোকে ঠিক দেবদূতের মতো লাগবে। এই কাজলটা তোকে সাজাতে ইচ্ছা করে জানিস। সে আবার ব্যাগের ভেতর হাত দেয়। একটা শাড়ি, একটা হেয়ার ক্লিপ, এক জোড়া স্যান্ডেল। অভিক চোখে জল। আমি জানি তোকে বিরক্ত করি মাঝে মাঝে, তোর চেহারায় বিরক্তি দেখি, ভয়ও দেখি, তবু কেন জানি না আমার মন চাই তুই শুধু আমার হোস, কারো চোখে না পড়িস, কারো পাশে না থাকিস। আমি এতটাই ভালোবাসি তোকে। সানা চোখ ভিজে গেছে। আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমায় ভয় পাইয়ে দেন অভিক ভাই। আজকে আপনি যা করলেন সবাই দেখে ফেললো। আপনি জানেন আমি কেমন অস্বস্তিতে পড়েছি। ভালোবাসা মানে কি এটা? অভিক দু হাত দিয়ে সানার গাল ধরে, গলায় কাঁপুনি। তার চোখ বেয়ে নেমে আসে অশ্রু। জান বাচ্চা, আমি জানি না কি ঠিক কি ভুল, শুধু জানি তুই কাউকে আমার মতো ভালোবাসবি না। তোর পাশে কেউ আসুক সহ্য হয় না। তুই চোখ ফিরিয়ে নিস, কথা না বলিস, আমার হাত ছাড়ি সব কাটার মতো বিঁধে যায়। সানা আর থাকতে পারে না। সে অভিকের বুকের কাছে মুখ লুকিয়ে ফেলে। সানা কাঁদতে কাঁদতে, আপনি আমায় এতটা ভালোবাসেন জানি, কিন্তু আমি যদি আপনার এই রাগের মাঝে হারিয়ে যাই, আপনি কি তখনও আমায় চিনতে পারবেন? আমি শুধু চাই আপনি আমাকে ভালোবাসেন, ভয়ের ছায়া ছাড়া। অভিক কাঁটা হাতে সানার মাথায় হাত রাখে। অভিক ধীরে কান্না ভেজা গলায়, তুই হারিয়ে যাস না জান, তুই ছাড়া আমি বাঁচবো না। আমি ঠিক হয়ে যাব, কথা দিচ্ছি তোর জন্যই। তুই শুধু আমার হোস, ঠিক আগের মতো। সানা কিছু বলে না। তাদের চোখে জল, মুখে নীরবতা, কিন্তু সেই নীরবতা গভীর। অভিক আবার ব্যাগটা বাড়িয়ে দেয়। সব কিনেছি শুধু তোর জন্য, তোর পছন্দ না হলেও তুই রেখে দিস। সানা ব্যাগটা নেয়। তার বুক কাঁপে, গাল বেয়ে অশ্রু নামে। সানার চোখে জল। আপনি যদি সত্যি বদলাতে পারেন আমি থাকব আপনার পাশে, সব ভুলে। আপনি শুধু প্রতিশ্রুতি দিন, আমার ভালোবাসাকে ভয় বানাবেন না। প্রতিশ্রুতি দিলাম, শুধু থাকিস জান বাচ্চা। তুই না থাকলে আমি মানুষ না, আমি শুধু একটা খালি খোলস। ভোরের আলো এখনো ঠিকমতো ফোটেনি। আকাশের গায়ে হালকা নীলচে ছায়া। পাখিরা দূর থেকে ডাকছে কুয়াশার চাদর ভেদ করে। মাঠের ঘাসে শিশির জমে আছে। প্রতিটি ফোঁটা যেন অপেক্ষার ভারে থরথর করে কাঁপছে। অভিকের ঘরে আলো জ্বলছে। সুটকেস খোলা, জামা কাপড়, ঘড়ি, এমনকি সানার দেওয়া ছোট্ট কাঠের ফ্রেমে বাঁধানো একটা ছবি, সব কিছু সাজিয়ে নিচ্ছে সে। তার মুখে চাপা গম্ভীরতা, কিন্তু চোখের কোণায় ভেজা রেশ। সানা দরজার কাছে দাঁড়িয়ে। সে একটুও ঘুমায়নি রাতে। চোখ লাল হয়ে আছে, ঠোঁট কাঁপছে, বুকের ভেতরটা যেন পাথর চাপা। অভিক সানার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে। ধীরে ধীরে এগিয়ে আসে। অভিক নরম গলায়, তুই এখনো রাগ করে আছিস? সানা নিচু গলায়, রাগ করলে লাভ হতো, আপনি তো যাচ্ছেনই। একটা ছোট্ট থেমে থাকা মুহূর্ত। অভিক সানার খুব কাছে এসে দাঁড়ায়। তার ঠান্ডা হাতে সানার হাতটা ধরে। তোর হাতটা ধরলে মনে হয় আমি কোথাও যাচ্ছি না, কিন্তু জান বাচ্চা কিছু দায় আছে যেগুলো এড়ানো যায় না। আমি তাড়াতাড়ি ফিরবো, তুই বিশ্বাস রাখিস। তুই সানা কাঁপা গলায়, আপনি ফিরবেন তো? মাঝপথে ভুলে যাবেন না তো আমায়? অভিক এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সানাকে জড়িয়ে ধরে, নীরবে, গভীরভাবে। সানাও চোখ বন্ধ করে অভিকের বুকের কাছে মুখ গুজে দেয়। অভিক কানে কানে বলে, তুই তো আমার জীবন, ভুলে গেলে তো নিজেকেই হারাবো। আমি তাড়াতাড়ি ফিরবো, কথা দিলাম, কিন্তু তুই দয়া করে কাঁদিস না, তোর চোখের জল সহ্য করতে পারবো না। সানা অভিকের শার্ট চেকে ধরে, যেন কিছুতেই ছাড়বে না। ঠিক তখনই ঘরের বাইরে গৃহস্থালী আওয়াজ শোনা যায়। বাড়ির উঠোনে আলো জ্বলেছে, চা বানানোর গন্ধ ছড়িয়েছে হালকা বাতাসে। অভিকের মা ধীরে ধীরে হেঁটে আসছেন, চোখে অশ্রু। মা আলতো গলায়, একটু চা খেয়ে যা। না, আমার সময় নেই মা। তার পাশে অভিকের বাবা গম্ভীর মুখে দাঁড়িয়ে। চাচা চুপ করে থাকলেও চোখের কোণে জল। চাচি একটু নরমভাবে অভিকের কাছে এগিয়ে গিয়ে বলে, সাবধানে যাস বাবা, গিয়ে ফোন করে জানাস। করবো।
তোমরা এত কেন চিন্তা করছো? আমি তো আগেও গেছি নাকি? সবাই হালকা হেসে ফেলে। চোখের কোণে জল জমে থাকলেও গাড়ি এসে দাঁড়ায় বাড়ির সামনে। একজন ড্রাইভার দরজা খুলে রাখে। অভিক সানার দিকে শেষবারের মতো তাকায়। তারপর সবাইকে বিদায় জানিয়ে অভিক গাড়িতে ওঠে। সবাই দাঁড়িয়ে থাকে, চোখে আশীর্বাদ আর মনে কষ্ট। গাড়ি চলতে শুরু করে। সানা জায়গা থেকে না নড়ে শুধু তাকিয়ে থাকে দূর হয়ে যাওয়া গাড়ির দিকে। ভোরের আলো ফুটে উঠছে আস্তে আস্তে। অভিক চলে যাওয়ার পর সারা দিন কেমন নিস্তব্ধতায় ভরে যায়। তার ফোন সুইচড অফ, কোনো খোঁজ নেই। বাড়ির সবাই চিন্তায় ডুবে, মুখে কথা নেই কারো। রাত 10টা, সবাই খেয়ে যার যার ঘরে চলে গেছে। শুধু সানা খায়নি। কিছুই ভালো লাগছে না ওর। মনটা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলেছে। অভিককে বারবার ফোন করেছে, কিন্তু কোনো সাড়া মেলেনি। এক সময় বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। তারপর অভিকের দেওয়া ছোট ছোট জিনিসগুলো টেবিলে সাজিয়ে রেখে একটার পর একটা পরে পরে দেখতে থাকে। মনে পড়ে অভিকের বলা কথা, হাসি, স্পর্শ। হঠাৎ নিজের মনেই ভাবে, এখন যদি অভিক ভাই থাকতেন তাহলে ঠিক বলতেন, জান বাচ্চা তোকে আজকে খুব সুন্দর লাগছে, একেবারে আমার বউয়ের মতো। এই কথাগুলো ভাবতেই সানার মুখে এক ফালি হাসি ফুটে ওঠে। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। সব কিছু ফেলে ছুটে গিয়ে ফোনটা হাতে নেয় সানা। স্ক্রিনে ভেসে ওঠে এভিক কলিং। হৃৎপিণ্ডটা যেন শান্তির এক ঢেউয়ে ভেসে যায়, সাড়া দেয়। হ্যালো। কিন্তু ওপাশে অভিক কিছু বলে না। নীরবতা, যেন সে সানার নিঃশ্বাস নিঃশ্বাস শুনছে। তারপর অভিক হালকা গলায় বলে, কি করছিস জান বাচ্চা? আমাকে মিস করছিস? সানার চোখে জল চলে আসে। একরাশ অভিমান নিয়ে বলে, আপনি কোথায় ছিলেন? ফোন বন্ধ। আমি কতবার ফোন করলাম জানেন? কতটা চিন্তায় ছিলাম। তুই একটু কেঁদেছিস বুঝি? সানার ঠোঁট কাঁপে, গলা ভার হয়ে আসে। অভিক তখন বলে, জানিস তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তুই আমার পৃথিবী জান বাচ্চা। আচ্ছা শোন, বিয়ে বাড়িতে খুব বেশি এদিক ওদিক করবি না, নিজের খেয়াল রাখবি। অনেক মানুষ থাকবে। আর শাড়ি পরিস, শাড়িতে শুধু আমি তোকে দেখবো, আর কেউ না। ওড়না ছাড়া বাইর হবি না বুঝলি? আর বাকি সময়টা যতটা সম্ভব রুমেই থাকবি। আপনি কি ঈর্ষান্বিত হচ্ছেন অভিক ভাই? কারণ তুই তো পুরোপুরি আমার ছোট্ট জান বাচ্চা। তোর ভাগ আমি কাউকে দিতে পারবো না। ঢং ঢং যত সব। ও জান বাচ্চা আমি আর পারছি না রে। কি পারছেন না শুনি? আভিকের চোখে একটু দুষ্টু মায়া মেশানো হাসি। খুব ইচ্ছে করছে আমার জান বাচ্চাটাকে তাড়াতাড়ি একটা বেবির মা বানিয়ে ফেলি। সানা হাসতে হাসতে, আমার তো বয়েই গেছে আপনার বউ হওয়ার। দেখবেন বিয়েটা আমি একদম হ্যান্ডসাম ছেলেকেই করব আপনার সামনে, তারপর ওকে নিয়ে ভেগে যাব, আপনি কিছুই করতে পারবেন না। অভিক চোখ কুচকে গম্ভীর গলায়, এইরকম ফালতু মজা আমার একদম সহ্য হয় না জান বাচ্চা। আর তোর শাস্তিটা আমি বাড়ি গিয়ে দিব, ভুলে যাস না। সানা মুখ চেপে হাসে, তারপর সিরিয়াস মুখে বলে, আমি তো মজা করছি না অভিক ভাই, একদম সত্যি বলছি। তখন আপনি কি করবেন বলুন তো? এই শোরে লাশ ফেলে দিব আর তোকে মেরে কুচি কুচি করব। বলেই অভিক ফোন কেটে দেই। সানা বুঝতে পারল সে একটু বেশি করে ফেলেছে। দ্বিতীয়বার ফোন করার সাহস হলো না সানার। সময় যেন উড়ে চলে যাচ্ছে। আকাশের বিয়ের আর মাত্র 2 দিন বাকি। এহসান নিবাস যেন আলোয় আলো হয়ে উঠেছে। নতুন করে সাজছে, প্রস্তুত হচ্ছে পরিবারের বড় ছেলের বিয়ের জন্য। তাসেব আর জাহেদ সাহেব যেন একটুও ঘাটতি রাখেননি কোনো ব্যবস্থায়। রাত 9টা, বাড়ি অতিথিতে ভরপুর। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এসেছে। তাসেব সাহেব আগেই বলেছিলেন, এমনভাবে সাজাও যেন চোখে পড়লেই বোঝা যায় এই বাড়িতে বিয়ে হচ্ছে। 2জন কাজের মহিলা রাতের খাবারের ব্যবস্থা নিয়ে ব্যস্ত। কারণ রাত বাড়ছে আর সকালের অনেক কাজ, পশু আবার বিয়ের দিন। এই আনন্দময় পরিবেশেও সানা একা। ওর মুখে কোনো হাসি নেই, একা ঘরে বসে আছে। ওর মনটা অভিমানে ভরে আছে অভিকের প্রতি। এত ভালোবেসেছিল যাকে, সে কিনা একটা ছোট্ট মজায় রেগে গিয়ে ফোন বন্ধ করে রেখেছে। এত দিন হয়ে গেল তাও একবারও খোঁজ নিল না। তাহলে কি ভালোবাসাটা এত তাড়াতাড়ি মরে গেল? এই ভেবে সানার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। চোখের জল মুছে দরজা খুলতেই দেখে ওর 2 মামু জাহেদ ও তাসেব দাঁড়িয়ে আছেন। সানা বিস্মিত হয়ে, আরে মামু, কিছু বলবে? হ্যাঁ, তোর সঙ্গে একটু জরুরি কথা ছিল, শুনতে হবে। এটা তোকে জানানো আমাদের দায়িত্ব। সানা আস্থায় ভরা কণ্ঠে, তোমরাই তো আমার সব মামু।
ভেতরে এসো, আমি তোমার কথা হৃদয়ে রাখবো, দরকার হলে নিজের জীবন দিয়েও। তাসেব গম্ভীর স্বরে। তাহলে শোন, পরশু আকাশ আর সুহানার বিয়ে, সেই দিনেই আমরা ঠিক করেছি তোর বিয়েও দিয়ে দেব। ছেলেটি ভালো, সম্মানীয় পরিবার থেকে, ভালো চাকরি করে, সবাই রাজি। শুধু তোকে জানানো হয়নি, তুই রাজি তো মা? সানার মনে যেন বজ্রাঘাত হয়। কি শুনল, মাথা ঘুরে যেতে চায়, যেন সমস্ত কিছু তার নিয়ন্ত্রণের বাইরে। কি দাদা, ওকে প্রশ্ন করছো কেন? এই বাড়িতে তোমার কথা শেষ কথা। ওকে শুধু জানানো দরকার ছিল। বলেছ, সেটাই যথেষ্ট। আর ও আমাদের বিশ্বাস ভেঙেছে, তাই আর জিজ্ঞেস করে লাভ কি? সানা যেন কথা বলতে পারছে না, মুখে যেন তালা পড়ে গেছে। ছাড় তো জাহেদ, সানা ছোট একটা ভুল করেছে, ও নিজেই ঠিক হয়ে যাবে। সানা কান্নায় ভেঙে পড়ে। আমি কি করছি মামু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা সব জানি সানা, আমি সেদিন উঠানা তোকে আর অভিককে একসাথে দেখেছি, তাই আমরা লুকিয়ে তোর বিয়েটা ঠিক করে ফেলেছি। তোরা যা করেছ তাতে আমাদের পরিবারের সম্মান চলে যাচ্ছে, তাই আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত। আর হ্যাঁ, অভিক যেন এই কথাটা না জানতে পারে। আমরা আশা করি শেষবারের মতো আমাদের বিশ্বাসটা তুই ভাঙড়ি না। চলো দাদা, অনেক কাজ বাকি। দুজন চুপচাপ চলে যায়। পিছনে পড়ে থাকে শুধু সানা, ভেঙে যাওয়া একটা মন নিয়ে, যার ভালোবাসা ছিল সত্যি, কিন্তু সমাজের চোখে ভুল। দরজাটা আস্তে করে বন্ধ করল সানা। দুই মামার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল করিডরে। তারপর নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতাতেই যেন ওর বুকের ভেতরে গর্জে ওঠে। হঠাৎই যেন দেওয়ালগুলো কাছিয়ে আসছে, ঘরটা ছোট হয়ে আসছে। সানা পেছন ফিরে ধপ করে বিছানায় বসে পড়ে। তারপর 1 মুহূর্ত, 2 মুহূর্ত, চোখের কোনা ভিজে আসে, ঠোঁট কাঁপতে শুরু করে। এরপর যেন আর নিজেকে থামাতে পারে না, জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। আমি কি সত্যি ভুল করছিলাম? ভালোবাসা কি এতই নিষিদ্ধ ছিল? একটু ভালোবাসা চাইলে চিরদিনের মতো নিজের জীবনটা হারিয়ে ফেলতে হয়? ওর বুকের মধ্যে কান্না জমে জমে বিস্ফোরণ ঘটায়। হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদে সানা, যেন ভিতর থেকে কেউ তাকে ভেঙে দিচ্ছে। ওর চোখের সামনে বারবার ভেসে ওঠে অভিকের মুখ, হাসি, রাগ, ভালোবাসা, আর সেই শেষবার দেখা চাহনি। বিছানায় পড়ে থাকা ওর ফোনটা হঠাৎ খেয়াল করে, তুলে নেয়, আবার নামিয়ে রাখে। বারবার চেষ্টা করে অভিককে কল দিতে, কিন্তু ও জানে না, এটা করা যাবে না। মামাদের বিশ্বাস ভাঙা যাবে না। আপনি তো বলেছিলেন আপনি কখনো আমায় একা করবেন না। সানা আর সহ্য করতে পারে না। ও জানালার দিকে ছুটে যায়, জানালাটা খুলে দেয়। বাইরে চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছে। সেই আলোতেও যেন সানার পৃথিবী অন্ধকার। চুপচাপ দাঁড়িয়ে ঠোঁটে কাঁপা কাঁপা শব্দে ফিসফিস করে বলে, আপনি কোথায় অভিক? আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি তো আমার থাকবেন বলেছিলেন। আর তখনই এক টুকরো বাতাস জানালার পর্দা উড়িয়ে দেয়, যেন রাতও কান্নায় সঙ্গ দিচ্ছে সানাকে। পরের দিন সকাল 9টা। এহসান বাড়িতে বিয়ের আমেজ যেন প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। বাড়ি জুড়ে লোকজনের যাওয়া আসা, কথার গুঞ্জন, আর রান্নাঘরে কাজের ধুম লেগে আছে। জাহেদ সাহেব আর তাসেব সাহেব দুজনেই ব্যস্ত, খুঁটিয়ে দেখছেন রান্নাবান্না ঠিকঠাক হচ্ছে কিনা। আকাশও আজ অস্থির, একবার এদিকে তো আরেকবার ওদিকে ছুটছে। আজ যদি অভিক থাকতো, তবে হয়তো তাকে কোনো কাজ করতে হতো না। এই ব্যস্ততার ভিড়ে যেন কেউই অভিককে নিয়ে আর ভাবছে না। তাসেব ও জাহেদ সাহেব একরকম ঠিক করেই নিয়েছেন, যাই হোক, আগে বিয়েটা হোক, তার আগে যেন অভিক আর ফিরে না আসে। তাদের দুই ভাই ঠিকঠাক খোঁজখবর নিয়ে এমনই ব্যবস্থা করে রেখেছেন যেন সে আর আসতে না পারে, কমপক্ষে বিয়ের আগে নয়। এই সবের মাঝে সানা একা নিজের ঘরে বসে আছে। ওর দুই মামি কিছুক্ষণ আগেই ওর জন্য অনেক গয়না আর নতুন শাড়ি দিয়ে গেছেন। সেগুলো ওর চোখের সামনে পড়ে আছে। সানা এক দৃষ্টিতে সেগুলোর দিকেই তাকিয়ে থাকে, কিন্তু চোখে একটুও আনন্দ নেই। সে নিজেই যেন ফিসফিস করে বলে ওঠে, আপনি কোথায় অভিক ভাই? তবে কি আপনার ভালোবাসাটা মিথ্যে ছিল? আপনি তো আমায় শাড়ি পরতে মানা করেছিলেন, আর আজ এই শাড়িটাই আমাকে পরতে হবে, তাও আবার অন্য কারোর জন্য সাজতে হবে। আপনি পারবেন তো সহ্য করতে? যখন দেখবেন আপনার জান বাচ্চা আর আপনার থাকবে না, অন্য কারো বউ হয়ে যাবে। এইসব কথা বলতে বলতে হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে সানা। ঠিক তখনই বাজে ওর ফোনটা। মনে হয় এটা বুঝি অভিক ভাইয়ের ফোন।
এক ঝলকে আশা জেগে ওঠে মনে, কিন্তু ফোন হাতে নিয়ে দেখে ওর ধারণা ভুল। সুহানার কল। ফোন ধরে সবকিছু খুলে বলে দেয় সানা। সুহানা হতবাক হয়ে যায় সব শুনে। এখন কি হবে? আমি জানি না, কিছুই জানি না সুহানা। সুহানা কি বলবে, কিভাবে সান্ত্বনা দেবে তা বুঝতেই পারে না। সানা ধীরে ধীরে ফোন রেখে দেয়। ঠিক তখনই ওর ছোট মামি এসে ডাক দেয়। মায়া মমতায় ভরা কণ্ঠে বলে, চল মা, একটু কিছু খেয়ে নাও, অনেক সময় হয়ে গেল, খালি পেটে এভাবে থাকা ঠিক না। সানা কিছু না বলে চুপচাপ উঠে যায়। মামি ওকে টেনে নিয়ে যায় খাবার টেবিলের দিকে। নিচতলার খাবার ঘর। বাড়ির মেয়েরা সবাই জড়ো হয়েছে। কেউ প্লেট সাজাচ্ছে, কেউ খাবার দিচ্ছে, আর কেউ আবার হাসি মুখে বিয়ের গল্পে মেতে উঠেছে। সানা আস্তে করে নেমে আসে, মাথা নিচু, চোখ দুটো ক্লান্ত। আয় সানা, বস, তোর জন্যই তো সবাই অপেক্ষা করছিল। সানা মুখে কোনো কথা না বলে চুপচাপ চেয়ার টেনে বসে। তার সামনে প্লেটে গরম ভাত, মুরগির রোস্ট, দই আর মিষ্টি তুলে দেওয়া হয়। চারপাশে বিয়ের প্রস্তুতির আলোচনা চলছে। সবাই একে একে নিজেদের মতো বলছে, হাসছে, পরিকল্পনা করছে। শোন সানা, কালকের মেহেন্দিতে তোর হাতটা সবচেয়ে সুন্দর করে সাজানো হবে। আর তোর ওই কাঁচা সবুজ শাড়িটা, ওটা পরলেই তুই ঠিক রাজকন্যা লাগবি, বুঝলি? শুধু সানা চুপচাপ খাচ্ছে, মাথা নিচু, চোখে কোনো আলো নেই। ওর কানে শব্দগুলো ঢুকছে, কিন্তু মনটা অন্য কোথাও। যেন শব্দরা পানির নিচে থেকে আসছে, ধোয়াটে, অস্পষ্ট। অভিকের মুখটা যেন ভেসে উঠছে বারবার। তার বলা কথা, হাসি, অভিমান সবকিছু। কারো কথা সানার কানে ঠিকভাবে পৌঁছায় না। তাসেব সাহেব পাশ দিয়ে হেঁটে যেতে যেতে বলেন, সবকিছু তো ঠিকঠাক চলছে, এখন শুধু সময়ের অপেক্ষা। সানা নিজের কাঁটা চামচ থামিয়ে চোখ তুলে তাকায়। কিছু বলতে চায়, কিন্তু গলার কাছে এসে আটকে যায় কথাগুলো। কেউ বুঝতেও পারে না মেয়েটার ভেতরে একটা যুদ্ধ চলছে, নীরব অথচ তীব্র। তার ভালোবাসা, অভিমান, স্বপ্ন সব যেন শব্দহীন হয়ে গেছে আজ। বিয়ের দিন ভোরের আলো ফোটার অনেক আগেই এহসান বাড়ি যেন জেগে উঠেছিল উৎসবের ডাকে। চারদিক আলোকসজ্জায় ঝলমল করছে। উঠোন জুড়ে তাজা ফুলের গন্ধ ছড়িয়ে আছে। গেটের সামনে সোনালি কাপড়ে মোড়ানো একটি তোরণ, তার ওপরে লেখা আকাশ ও সুহানা এবং সানা ও রাফির শুভ বিবাহ। সকাল ৯টা বাজতে না বাজতেই অতিথিদের আসা শুরু হয়ে যায়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আর বন্ধুবান্ধব সবাই যেন এক এক করে এসে মিলিয়ে যাচ্ছে এই আনন্দের স্রোতে। হাসি, কোলাকুলি, ব্যস্ততা সব মিললে বাড়িটা যেন প্রাণে ভরে উঠেছে। এই বাড়িতেই আজ দুটি বিয়ে, একদিকে আকাশ, অন্যদিকে সানা। তাসেফ সাহেব আর জাহেদ সাহেব আগেই সুহানার বাবার সঙ্গে বসে সব কিছু নির্ধারণ করে রেখেছেন। দুই পরিবারে এখন শুধু শেষ প্রস্তুতির পালা। সুহানার পরিবার সকালের আলো ফোটার সঙ্গেই এসে পৌঁছেছে। মহিলারা উঠোনে বসে আলাপ করছে, শিশুরা দৌড়াদৌড়ি করছে, আর পুরুষেরা বিভিন্ন আয়োজন তদারকিতে ব্যস্ত। এদিকে বাড়ির একপাশে সুহানাকে সাজানো হচ্ছে, অন্যদিকে সানাকে। একটি ঘরে সাজসজ্জার জন্য বিশাল আয়নার সামনে বসে আছে সানা। তার চোখে চোখরাঙা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, মাথায় গাঢ় গোলাপি ওড়না। তবু সে যেন নিজেকে দেখতে পাচ্ছে না। আয়নার ওপারে সে যেন এক ভিন্ন মেয়েকে দেখছে, এক অপরিচিত মুখ, চোখে লুকোনো কষ্ট, ঠোঁটে জমে থাকা প্রশ্ন। তার হবু শ্বশুরবাড়ির লোকজন ইতিমধ্যেই রওনা দিয়েছে। শোনা যাচ্ছে তারা প্রায় পৌঁছে গেছে। এই খবরে অন্য মেয়েরা খুশি, ব্যস্ত, উত্তেজিত হয়, কিন্তু সানা সে একদম চুপ। তার চোখ থেকে নীরবে জল ঝরে পড়ছে। পার্লারের এক মেয়ে তখন এগিয়ে এসে বলে ওঠে, ম্যাম প্লিজ একটু কান্না বন্ধ করুন, নয়তো মেকআপটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সানা যেন কিছুই শুনতে পাচ্ছে না। সে নির্বিকার, তার শরীর এখানে, কিন্তু মন যেন বহু দূরে, কোনো এক অনুচ্চারিত যন্ত্রণার কাছে। এদিকে পাশের ঘরে সুহানাকে সাজানো হয়ে গেছে। সে ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নাতে নিজেকে দেখে একটু চমকে ওঠে। এত সুন্দর লাগছে ওকে, অথচ ভিতরটা হালকা কাঁপছে। তার চোখ ঘুরে যায় দরজার দিকে।
সে চেয়েছিল আজ সানার সঙ্গে একটু কথা বলতে, তবু সময় দেয়নি কেউ। সবাই বলেছে তোমার এখন সাজতে হবে, পরে দেখা হবে। সুহানার মাথায় বারবার ঘুরছে সানার কথা। এই বিয়ের খুশির মাঝে ওর প্রিয় ছোটবেলার বান্ধবী সে যেন চুপচাপ অভিমানী একটা নদী হয়ে গেছে। এহসান বাড়ির ছাদে তখন বিয়ের ফুল ঝুলছে বাতাসে। ঢাকের আওয়াজ শুনে মনে হচ্ছে উৎসব শুরু হয়ে গেছে। কিন্তু সানা ও সুহানার মন জুড়ে আজ এক প্রশ্ন, এই বিয়েটা কি শুধু সামাজিক দায়িত্ব না এক নীরব ত্যাগ? আহাসান বাড়ি আজ ঝলমল করছে। আলো, ফুল, হাসি, গান সব মিলিয়ে যেন একটা স্বপ্নের রাজপ্রাসাদের রূপ নিয়েছে বাড়িটা। অতিথিদের ভিড়ে বাড়ি জমজমাট, আর বাচ্চারা দৌড়াদৌড়ি করছে খুশিতে। সানার ঘরের দরজায় হঠাৎ করেই কয়েকটা ছোট্ট মুখ উঁকি দেয়। খুশিতে লাফিয়ে লাফিয়ে বলে ওঠে, সানা আপু, দেখো দেখো, বরটা কি সুন্দর, একদম হিরোদের মতো দেখতে। সবাই বলছে এই বরের সঙ্গে তুমিই মানাবে। সানা চুপচাপ বসে থাকে। ঠোঁটে হাসি নেই, চোখে কেবলই একরাশ শূন্যতা, মুখটা থমথম। ছোটদের হাসি আর আনন্দ তার কানে পৌঁছালেও মনে কোনো সাড়া দেয় না। তার বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। মনে হয় যেন তাকে কারো হাতে জোর করে ছুঁড়ে ফেলা হচ্ছে। কানে কানে যেন কেউ ফিসফিস করে বলে যাচ্ছে, এই বিয়েটা তোমার না সানা, এই হাসির নিচে লুকিয়ে আছে তোমার কান্না। পার্লারের সাজ শেষ, লোকজন একে একে বাইরে যাচ্ছে। মেহেদি রাঙা হাত, ঘন কাজল পরা চোখ, সব কিছুই বলছে সে প্রস্তুত। কিন্তু ভেতরের সানা, সে কি একটুও প্রস্তুত? হঠাৎ যেন আর সহ্য হয় না। সানা হঠাৎ উঠে চিৎকার করে কেঁদে ওঠে, অভিক ভাই, কিছু করুন প্লিজ। আপনি কোথায়? আমি মরে যাব, আসলে আমি শেষ হয়ে যাব। প্লিজ, আপনার জান বাচ্চা মরে যাবে অভিক ভাই। তার কণ্ঠে যে আকুতি, তা যেন চার দেয়ালে ধাক্কা খেতে খেতে নিঃশব্দে মিলিয়ে যায়। কিন্তু তারপরেই তার নিজের ভেতরের আরেক সত্তা ফিসফিস করে বলে ওঠে, তুই ভুল করছিস সানা। অভিক ভালোবাসে ঠিক, কিন্তু তোর মামারা তোকে কতটা ভালোবেসে আগলে রেখেছে, এই বিষয়টা ওদের সম্মানের বিষয়। তোর দায়িত্ব, তাদের বিশ্বাস ভাঙবি না। সানা চোখ বন্ধ করে বসে পড়ে। ভেতরে ভেতরে এক যুদ্ধ চলছে। অভিকের ভালোবাসা আর মামাদের কর্তব্যের মাঝখানে দাঁড়িয়ে সে আর নিজেকেই চিনতে পারছে না। চোখে জল, কিন্তু মুখে স্থিরতা। ধীরে ধীরে বলে সে, বিনা, এই বিয়ে আমাকে করতেই হবে। প্রয়োজনে অভিক ভাইয়ের কাছে আমি অপরাধী হব, কিন্তু মামাদের সম্মান আমি ভাঙতে পারি না। ওদিকে নিচতলায় সুহানাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হয় আকাশের পাশে বসাতে, কারণ আগে ওদের বিয়ে পড়ানো হবে। আকাশ নার্ভাস কিন্তু খুশি। সুহানার মুখে একটা লাজুক হাসি। চারিদিকে বিয়ের প্রস্তুতি চলছে, কিন্তু ওপরে একটা মেয়ের ভেতর চলছে অন্যরকম যুদ্ধ। কারো চোখে পড়ে না সেই কান্না, সেই চিৎকার। এহসান বাড়ি আলোয় ঝলমল করছে। বাইরে থেকে অতিথিদের গাড়ি এসে দাঁড়াচ্ছে একের পর এক। ভেতরে বাজছে সানাই, আর বউ সাজে বসে আছে সুহানা। চোখে জল, কিন্তু তাতে আনন্দের ঝিলিক। তার মনের ভেতর এখনও ভেসে বেড়াচ্ছে আকাশের বলা শেষ কথা। সুহানার গলা শুকিয়ে আসে। ওর মায়ের হাত ধরে ফিসফিস করে বলে, মা, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। মা হেসে বলে, তুই কোথাও যাচ্ছিস না রে, তুই শুধু একটা নতুন গল্পে যাচ্ছিস, যেখানে তোর শুরুর পাতায় আকাশের নাম লেখা আছে। অপরদিকে আকাশ বন্ধু বান্ধব ও কাজিনদের মাঝে হাসছে, কিন্তু চোখে তার নিজের একটা চাপা টেনশন। পাছে কিছু ভুল হয়ে যায়, পাছে সুহানার কোনো অসুবিধা হয়। সে নিজের হাত দিয়ে মালা ঠিক করে আর বারবার নিজেকে বলে, আজ থেকে আমি শুধু আকাশ না, আমি কারোর জীবন সঙ্গী। আমি প্রতিটা ক্ষণে ওর পাশে থাকব। বিয়ের মঞ্চে যখন আকাশ আর সুহানাকে একসাথে বসানো হয়, চারপাশে সবাই হাসছে, ছবি তুলছে। সুহানা একটু কাঁপছিল। আকাশ আস্তে করে তার হাতে হাত রাখে, চোখের ভাষায় বলে, আমি আছি। আজ থেকে সব কিছুর ভাগিদার আমরা দুজন। কাজী সাহেব বিয়ের কাবিন পড়ানো শুরু করেন। সুহানা তালুকদার, আপনি কি আকাশ এহসানকে আপনার বিবাহ বন্ধনে গ্রহণ করছেন? তাহলে কবুল বলুন। সুহানার কণ্ঠ ধীরে কিন্তু স্পষ্ট, হ্যাঁ, আমি কবুল করছি। আকাশ এহসান, আপনি কি সুহানা তালুকদারকে আপনার বিবাহ বন্ধনে গ্রহণ করছেন? আকাশ চোখে চোখ রাখে সুহানার দিকে, মুচকি হেসে বলে, আমি কবুল করছি, সারা জীবনের জন্য। কবুল, কবুল, কবুল।
চারদিকে উচ্ছ্বাস, করতালি, আনন্দধ্বনি। মেহেদি রাঙা হাতে যখন আকাশের হাত ধরে সুহানা উঠে দাঁড়ায়, তখন দুজনের মাঝখানে আর কোনো দ্বিধা থাকে না। তারা শুরু করে এক নতুন গল্প। সুহানা আর আকাশের বিয়ের অনুষ্ঠান শেষ। আত্মীয়রা ওদের নতুন ঘরে আশীর্বাদ জানাতে আসছে। নতুন জীবনের শুভ সূচনা হোক, এই প্রার্থনায় সবাই ব্যস্ত। আর বাড়ির এক কোণে তখন সেজে উঠছে আরেকটা অধ্যায়, সানার বিয়ে। বাড়ির ছোটরা ও কাজের লোকেরা সানার সাজসজ্জা শেষ করে তাকে নিচে নিয়ে আসে। তাকে নিয়ে আসা হয় বিয়ের মঞ্চে, যেখানে তার হবু বর রাফিক আগে থেকেই অপেক্ষা করছে। কুশল বিনিময়ের আওয়াজ, হালকা গান বাজছে পেছনে, চারিদিকে একটা কৃত্রিম আনন্দের ছায়া। সানাকে তার বরের পাশে বসানো হয়, কিন্তু তার চোখ ফাঁকা, মুখে কোনো অনুভব নেই, যেন সে শুধু একজন পুতুল যাকে সাজিয়ে রাখা হয়েছে কথা বলার অধিকার ছাড়া। তার অন্তরের ভিতরে তখনও চলছে অভিকের চলে যাওয়া, তার ফোন বন্ধ থাকা আর কোনো খবর না পাওয়ার যন্ত্রণা। তার দুই মামা পাশে এসে মাথায় হাত রাখে, বোঝায়, মা, জীবন এভাবেই চলে, সময় সব ঠিক করে দেয়, ভরসা রাখ, তুই ভালো থাকবি। সানা চুপচাপ বসে থাকে, কানে কিছুই ঢোকছে না। তার হবু বর রাফিক হাঁ করে তাকিয়ে আছে সানার দিকে, তার চোখে যেন আনন্দের ঝিলিক। সানা তার হতে চলেছে। ঠিক তখনই কাজী সাহেব বিয়ের মূল অংশ শুরু করেন। মেয়ে পক্ষ, আপনি কি এই বিয়েতে সম্মতি দিচ্ছেন? আপনি কি বরকে কাবুল করছেন? ঘরে সবাই চুপচাপ। সানা চুপ, কোনো শব্দ নেই। বড় মামি পাশে বসে বলেন, মা, কাবুল বলো, সবাই তাকিয়ে আছে। কাজী সাহেব আবার বলেন, মেয়ে কাবুল বল। তবুও চুপ। বড় মামা হেসে বলেন, ও খুবই লাজুক, ও লজ্জায় কিছু বলতে পারছে না, বলো হ্যাঁ, এটা তোমার ভালোর জন্যই। অবশেষে সানা ফিসফিস করে বলে, কবুল। এবার বরকে বলা হয়, আপনি কি কাবুল করছেন? বর মুখ খুলতে গিয়ে ঠিক তখনই পেছনের দিক থেকে ভেসে আসে মাইকে উচ্চারিত 3টি শব্দ, কবুল, কবুল, কবুল। ঘরে যেন সময় থেমে যায়। সবাই একসাথে পেছনে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে অভিক। তার চোখে দুঃসাহস, মনে ভয় নেই। হাতে ধরা মাইক্রোফোনে বারবার উচ্চারণ করছে সেই শব্দটা, যা ছিল তার ভালোবাসার প্রকাশ। বাড়ির সবাই অবাক। এটা কি হলো? অভিক তো এই বাড়ির ছেড়ে, তাহলে সে কেন কাবুল বলছে? কে যেন বলে উঠে। কাজী সাহেব ভ্রু কুঁচকে তাকিয়ে বলেন, আপনি কে সাহেব, আপনি কেন কাবুল বলছেন? অভিক ধীর পায়ে সামনে এগিয়ে আসে, বলে, কারণ কবুল বলার অধিকার আমার আছে, কারণ আমি ওকে ভালোবাসি। আমি জানি ওর মনেও শুধু আমার নাম। ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। পুরো ঘর জুড়ে গুঞ্জন, কেউ বিশ্বাস করতে পারছে না। অভিকের বাবা চেয়ার থেকে উঠে দাঁড়ান, তার মুখ কঠিন। তুই কি বলছিস অভিক? এটা একটা বিয়ে হচ্ছে, খেলা নয়। অভিক বলে, খেলা তো তখনই হচ্ছিল যখন ওর মুখে কাবুল জোর করে আনানো হচ্ছিল। সানা যদি কাবুল বলেও তার চোখে আমি দেখেছি সে কাঁদছে। এই সময় সবাই তাকায় সানার দিকে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে উঠে দাঁড়ায়, তার ঠোঁট কাঁপছে, কিন্তু এবার গলা দৃঢ়। হ্যাঁ, আমি কবুল বলেছিলাম, আর মন থেকে বলেছি। এই বিয়েতে আমার মত আছে। আপনি এভাবে মামাদের মান সম্মান নষ্ট করবেন না। অভিক এতক্ষণ নিজেকে কোনো মতে সামলে রেখেছিল, কিন্তু সানার মুখে কথাগুলো শোনার পর যেন তার মাথায় বজ্রপাত হলো। চোখ দুটো রাগে লাল হয়ে উঠল, মুঠো শক্ত করে হঠাৎ সে সানার দিকে ঝাঁপিয়ে গিয়ে ওর গলায় চাপ দিয়ে ধরল। অভিক চিৎকার করলি আমার সঙ্গে প্রেমের, আর এখন অন্য কাউকে বিয়ে করবি, সংসার করবি। আমি বসে ললিপপ চুষবো তোর মামার সম্মানের নামে? থুতু। সানার দুই মামি আর অভিকের বাবা এগিয়ে এসে ওদের আলাদা করার চেষ্টা করলেন। অভিকের বাবা অভিককে টেনে সরিয়ে একচোট চর কষিয়ে দিলেন। অভিক জোরে জোরে পাগলের মতো হাসতে থাকে। সানার গলা টিপে ধরার কারণে সে হাঁপাচ্ছিল, আর একটু হলেই হয়তো আর বাঁচত না। তুই আমার ছেলে হয়ে এমন করছিস কেন? এই শিক্ষা দিয়েছি আমি তোকে? অভিক চোখে ঘৃণা নিয়ে, শুনুন মিস্টার জাহেদ এহসান, আমি আর আপনার ছেলে হতে চাই না। আপনি বাবা হয়ে নিজের ছেলের ভালোবাসাকে বিক্রি করে দিচ্ছিলেন। এমন বাবার দরকার নেই আমার। আজ থেকে আমি আপনাকে ত্যায্য ঘোষণা করলাম। এই বলে অভিক পাশের চেয়ারে লাথি মেরে ফেলে দিল। চারপাশে কাঁপন শুরু হলো। এরপর সানার হবু বরকে কলার ধরে টেনে সানার দিকে তাক করল। অভিক বিদ্রুপ হেসে, এই ছেলে তোর কাছে হ্যান্ডসাম লাগে তাই তো? আমি তাহলে কি হিন্দি সিনেমার ভিলেন? সঙ্গে সঙ্গে এক ঘুষিতে ওর মুখে আলু পাতারি করে দিল। এমনভাবে মারল যে ছেলেটার ঠোঁট ফেটে রক্ত পড়তে লাগলো। অভিক চিৎকার করে, দেখ, এখন আর একে হ্যান্ডসাম লাগছে না, মুখটাই বিগড়ে দিলাম।
এই বলে সানার হাত ধরে টানতে লাগলো, ওকে নিয়ে চলে যেতে চাইল। সানার মামা মামিরা বাধা দিতে এলেন। অভিক রাগে গর্জে উঠল। একটা কথাও কেউ বলবে না, আমি কারো উপদেশ শুনতে চাই না। আজকে যদি কেউ আমায় আটকায় তাহলে এখানেই কারোর লাশ পড়বে। ও আমার জান বাচ্চা আর আমারই থাকবে, কেউ আলাদা করতে পারবে না। তারপর সানার দিকে তাকিয়ে বলে, কালকে ঠিক সকাল 11টায় আমরা বিয়ে করব। এই বাড়ির কারোর দম থাকলে আটকে দেখিও। খোদার কসম বলছি, তার গল্প শেষ করে ইতিহাস লিখব। অভিক সানাকে কোলে করে বেরিয়ে গেল গেট পেরিয়ে, সবার চোখের সামনে। সেকেন্ড 5 যেন পুরো উঠোনটা জমে গেল, কেউ কোনো শব্দ করল না। তারপর হঠাৎ অভিকের মা মুখে হাত চাপা দিয়ে কেঁদে ফেললেন। হায় আল্লাহ, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। অভিকের মা কাঁপতে কাঁপতে একটা চেয়ারে বসে পড়লেন, মুখটা ধূসর হয়ে গেল, 2 হাত ককালে রেখে নিঃশব্দে কাঁপছিলেন। পাশে দাঁড়ানো তাসেফ সাহেব জোরে শ্বাস ফেললেন। এইভাবে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেল। আকাশ চিৎকার করে, এখনো মান সম্মান নিয়ে পড়ে আছেন? বাবা, অভিক বাড়ি ছেড়ে চলে গেছে, ও খুব কষ্ট পেয়েছে বাবা। রাফিক মাটিতে বসে মুখে হাত চেপে রক্ত মুছছিল, চোখে অপমান আর রাগের ছায়া। ওর মা ছেলেকে টেনে তুলতে গিয়ে বললেন। রাফিকের মা কাপা গলায়, দেখো কারে বিয়ে দিতে যাচ্ছিলাম, এই মেয়েকে যে এমন একজন পাগলের সঙ্গে পালিয়ে গেল, আর এই পরিবারের কেউ আটকাতে পারল না। বৃদ্ধা ঠাকুমা 2 চোখে হাত রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। কিছু ছোট বাচ্চা ভয় পেয়ে মায়েদের আঁকড়ে ধরেছে। সানার বড় মামা ততক্ষণে জাহেদ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন, চোখে ক্ষোভ আর হতাশা। অভিকের মা বিস্ফোরণমুখী স্বরে, আপনি বাবা হয়ে কি করলেন? অভিকের চোখে কতটা কষ্ট ছিল বুঝলেন না? আজকে ওর মধ্যে সেই কষ্টই ভয়ঙ্কর রূপ নিয়েছে। আপনি যদি ছেলেকে একটু বুঝতেন। আমি ওর ভালো চেয়েছিলাম, আমার ছেলে এভাবে। বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন আত্মীয় কনুই দিয়ে একে অপরকে খোঁচাচ্ছে। দেখেছিস প্রেমের ভেলকি, কত কিছু শুনেছি, এমন দেখি নাই। বাড়ির লোকের চোখের সামনেই পালিয়ে গেল মেয়ে। একে একে বাড়ির সবাই যেন দম বন্ধ করে বসে গেল। একটা অদ্ভুত নিস্তব্ধতা ভর করল চারপাশে। গাড়ির মধ্যে সানা এক কোণে চুপ করে বস। অভিকের চোখে যে রাগ আর যন্ত্রণার আগুন, সেটা ওকে কাঁপিয়ে দিচ্ছে। সানা ভীত গলায়, অভিক ভাই, গাড়ি আসতে চান, আমি ভয় পাচ্ছি। কোনো উত্তর নেই। অভিক ঠান্ডা চোখে সামনে তাকিয়ে শুধু গাড়ি চালাচ্ছে। 30 মিনিট পর গাড়ি থেমে যায় এক অচেনা বিল্ডিংয়ের সামনে। অভিক গাড়ি থেকে নেমে সানার দরজা খুলে ওর হাত টেনে ধরে, একেবারে চুপচাপভাবে ভিতরে নিয়ে যায়। লিফট ওঠে, দরজা খোলে, অভিক দরজা খুলে ভিতরে ঢোকে। একটা রুমে ঢুকে সে দাঁড়ায়। তারপর সানাকে এক প্রকার ছুঁড়ে ফেলে। তারপর সানার চুলের মুঠি ধরে বলে, ভাবিস না বিয়ে করব বলে তুই ছাড় পাবি, তোর ভুলের শাস্তি অনেক ভয়ানক হবে। তারপর সানাকে টেনে ওয়াশরুমে নিয়ে যায় আর শাওয়ারের নিচে দাঁড় করায়। তারপর সানার আঁচল নিচে ফেলে দেয়। এই সাজ তোর কাছে কলঙ্ক, বুঝলি? তুই শুধু আমার জন্য সাজবি। বলেই সানার শাড়ি এক টানে খুলে ফেলে। সানা আর পারে না, সে অভিককে অবাক করে তার ঠোঁট আঁকড়ে ধরে। রুমটা আধো অন্ধকার, আলোটা নরম, বাতাসে একরকম থমথমে অনুভূতি। অভিক চুপচাপ দাঁড়িয়ে আছে। অভিকের সাড়া না পেয়ে সানা সরে আসে। আমি জানি আপনি রেগে আছেন আমার উপর, সব কিছুর উপর, কিন্তু আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি শুধু ভয় পেয়ে গেছি, পরিস্থিতির চাপে পড়ে আমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত। রুমটা একদম নিঃশব্দ। বাইরে হয়তো শহরের কোলাহল চলছে, কিন্তু এই ঘরের ভেতর শুধু 2 মানুষের নিঃশ্বাসের আওয়াজ। অভিক জানালার পাশে গিয়ে দাঁড়ায়, পেছন ফিরে তাকায় না। তার বুক উঠছে নামছে রাগে, দুঃখে, বঞ্চনায়। সানা কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থাকে, ভয় আর সংকোচে। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। সানা কাঁপা গলায়, আপনি এমন চুপ হয়ে গেলেন কেন? কিছু বলুন অভিক ভাই, আমার খুব ভয় লাগছে। অভিক কোনো উত্তর দেয় না। সানার চোখে পানি জমে ওঠে। ও আর দাঁড়াতে পারে না। পেছন থেকে অভিককে জড়িয়ে ধরে, বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে। সানা অশ্রুসিক্ত গলায়, আমি ইচ্ছে করে কিছু করিনি, জানি না কিভাবে সব এমন হয়ে গেল। আমি ভয় পেয়ে গেছিলাম। সবাই আমার চারপাশে নিজের ইচ্ছে চাপিয়ে দিচ্ছিল, আর আমি আপনাকে হারানোর ভয়েই পাথর হয়ে গিয়েছিলাম। অভিক আস্তে আস্তে সানার হাত ছাড়িয়ে নেয়, কিন্তু ওকে ঠেলে দেয় না। উল্টো ধীরে ধীরে ওর দিকে ফিরে তাকায়। চোখে এখনো আগুন আছে, কিন্তু তার নিচে চাপা আবেগও। অভিক নরম কিন্তু দৃঢ় গলায়, তুই জানিস জান বাচ্চা, আমি তোকে ভালোবাসি, জানের থেকেও বেশি। তো
সেই ভালোবাসার পেছনে প্রতিনিয়ত ভয় থাকে, হারানোর ভয়, বিশ্বাস ভাঙার ভয়। সানা থমকে যায়। সে এবার এক ধাপ এগিয়ে এসে অভিকের মুখের সামনে দাঁড়ায়, চোখে চোখ রাখে, তারপর ধীরে ধীরে ওর মুখের কাছে এগিয়ে যায়, একের পর এক চুমু খায়। আমি আপনাকে বিশ্বাস করি অভিক ভাই। অভিকের চোখ এবার জলে ভিজে যায়। ও সানাকে টেনে নিয়ে বুকের ভেতর চেপে ধরে। অভিক গলা ভাঙা স্বরে, আর কখনো আমাকে ছেড়ে যাবি না প্লিজ, আমি পারবো না তোর অভাবে বাঁচতে। সানা ওর বুকের মধ্যে মাথা রাখে আর অভিক ওর চুলে হাত বুলিয়ে দেয়। দুজনেই চুপচাপ, কিন্তু সেই নিঃশব্দতা ভালোবাসায় ভরা।